ঠাকুর গাই স্যার, মানে স্যার আবহাওয়া খারাপ, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ডিসকানেক্ট হবে যতটুকু পারো। হ্যাঁ, আমি তো লেকচার নোট তো আমি সবগুলো আপলোড করি নাই, আমি করে দিব। আচ্ছা, প্রেজেন্ট টাইম আমি যেটা বলতেছি। হ্যাঁ খালেদ, ওইটা নিয়ে দুশ্চিন্তা করো না, ওয়েদার খারাপ থাকবে। হ্যাঁ, প্রেজেন্টটা দিয়ে দিব, প্রেজেন্টটা দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। তুমি আমাকে একটা ইমেল রেখে রেখো, ঠিক আছে? বলো রিপন, তোমার এটা আনমিউট করো, মাইক্রোফোনটা। তোমরা মাত্র 77 আমাদের ডিসিশন কেমন আসতে পারে স্যার, যে আগস্টে পরীক্ষা হবে 1-1 আগে নাকি 1-2 আগে, এরকম কোনো? এটা আমি বলতেছি, এটা আমি বলতে চাইছিলাম। আমি তো বলে দিছি যে আমি সব মহলে আমি বলি যে আমি চাই, আমি যদি ছাত্র হইতাম, আমি লেভেল 1 টার্ম 1 এর পরীক্ষা আমার এই মুহূর্তে দিতে খুব কষ্ট। এরকম আমাদের মতো আরো অনেকে বলতেছে। এখন শেষ পর্যন্ত আমাদের আবার পড়া লাগবে। হ্যাঁ, এটা আমরা অনেকে বলছি। শেষ পর্যন্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা কি সিদ্ধান্ত নেয় সেটা আমরা জানি না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় কিন্তু ছাত্রদের ফেভারে। তোমরা যতই দুষ্টামি করো না কেন, যতই মনে করি করো না কেন, আমরা চাই মানে দিনের শেষে তোমরা যাতে যতটুকু পারো ক্ষতিগ্রস্ত যাতে না হও। যারা একান্ত বড় ধরনের কোনো মেজর কোনো অন্যায় করো, তারা হয়তো ক্ষতির শিকার হও। একাডেমিক্যালি স্টুডেন্টরা যাতে ক্ষতির শিকার যাতে না হয়, সেক্ষেত্রে তোমরা যদি চাও লেভেল 2 টার্ম 2 আগে দিতে চাও, তখন প্রশাসন তোমাদেরকে প্রায়োরিটি দিবে, ঠিক আছে? আমরা তো এরকম এটা আগে দিচ্ছি। তো এরকম যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ছাত্রদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। সামনে যদি কোনো মিটিং এ যদি আসে, আমি অলরেডি বলে রাখছি যে আপনারা ছাত্রদের ইউনিয়ন, তোমাদের প্রিফারেন্সটা এদিকে প্রায়োরিটি আমার ধারণা প্রশাসনও দিবে এবং আমরা শিক্ষকরাও দিব। যেমন তোমরা তোমাদেরকে দেখো যে এই যে আজকে ওই রোল নাম্বার 10 বললো স্যার অ্যাটেন্ডেন্সটা দিয়েন, তোমাদেরকে কিন্তু আমি ক্লাসের শুরুতে বলছি তোমাদের সবাইকে আমি অ্যাটেন্ডেন্স দিতে চাই। তার মানে এই সুযোগটা কিন্তু তোমরা মিস ইউজ করার কারণে এখনকার ক্লাসগুলো ওই যে স্ক্রিনশট, আজকে এই স্ক্রিনশট আমাকে কে দিচ্ছিলাম, মোমিন দিচ্ছিল না জাহিদ দিচ্ছিল? তো ভুলে গেছিলাম। ওইটা পড়ে স্যার কেমন কেমন লাগছিল স্যার? ওই ইঞ্জিনিয়ারিং ফিজিক্স থেকে যদি আমরা পড়ি সমস্যা হবে? কোনো সমস্যা নাই, তুমি দেখো যে ইকুয়েশন এবং এগুলো কিন্তু একই রকম। ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বইটা যেটা আছে পুরোটা মোবাইলে স্ক্যান করা খুব টাফ, যে কারণে আমি এই প্রসেসে নিছি। তোমার আমি এখান থেকে যে কন্টেন্ট গুলো পড়াইছি, সেই কন্টেন্ট গুলো যেখান থেকে তোমার সহজ লাগে। তোমাদের মনে আগে একবার আমি বলছিলাম যে তোমরা যদি 8টা-10টা অথরের বই যদি স্কিম করো, খুব দ্রুত যদি পড়ো, দেখবে যে কোন এক অথরের লেখার স্টাইল, তারপর হচ্ছে তার তোমার ক্যালকুলেশনের স্টাইল তোমার চিন্তা ভাবনার সাথে খাপ খেয়ে যায়, তখন তোমার এটা বুঝতে সুবিধা হয়। এটা কোনো প্রবলেম নাই। তবে কন্টেন্ট গুলো মিনিমাম কন্টেন্ট আমি এখানে লেকচার নোটে দিছি, চেষ্টা করবা কন্টেন্ট গুলো যাতে আনসার গুলো তুমি যেই বই থেকে যে স্টাইলে প্রিপেয়ার করো না কেন, বেসিক সাইন্সটা সেম, সুতরাং এখান থেকে লিখতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? জি স্যার। আশা রাখি তোমাদের আনসার পেয়ে গেছো। আমরা গত ক্লাসে থার্মাল কন্ডাক্টিভিটি নিয়ে আমরা আলাপ করছিলাম। এখানে শার্লিস মেথডে গত ক্লাসে খুব দ্রুত শেষ করে দিচ্ছিলাম যে একটা জিনিসের থার্মাল কন্ডাক্টিভিটি যদি মাপতে চাই, আমাদের মূল ইকুয়েশনটা কোন জায়গায়? মূল ইকুয়েশনটা হয়েছে আমাদের হয়েছে কত, এটা ফুরিয়ার ল যেটা। আচ্ছা, এত উপরে যাওয়ার দরকার কি? আচ্ছা, এখানে আছে। আচ্ছা, আমাদের মূল ইকুয়েশন হচ্ছে কোন জায়গায় ইউ আছে, কোন জায়গায় এইচ আছে, হোয়াট এভার ইট ইজ। এই যে কিউ কে এ থিটা 2 থিটা 1 ডিভাইডেড বাই এক্স ইনটু কত টি। তো আমরা টিটা হচ্ছে আমাদের এখানে সময়, টিটা সময়, স্মল টিটা সময়। এই সবাই একটু চুপ করো, মাইক্রোফোনটা মিউট করো, এই মাইক্রোফোনটা মিউট করো এবং একজন বা দুইজন আমার সাথে কথা বলো।
এই যে কিউ সমান কে এ থিটা 2 মাইনাস থিটা 1 এক্স ইন্টু কত টি, এই যে সমীকরণটা দেখতেছো, এখানে কে হচ্ছে কত থার্মাল কন্ডাক্টিভিটি। এখন যে কোনো পদার্থের থার্মাল কন্ডাক্টিভিটি তোমরা যদি মাপো, তাহলে এখান থেকে তোমার কোন কোন কোয়ান্টিটি তোমার পরিমাপযোগ্য এক্সপেরিমেন্টের সময়, বলো একজন বলো, কোনটা তুমি এক্সপেরিমেন্টে সেট করে দিবা আর কোন কোন কোয়ান্টিটি গুলো তুমি পরিমাপ করবা, বলো যে কোনো একজন। আচ্ছা, যে কোনো একজন একটা মাইক্রোফোন অন করো, অথবা আমি বলি রোল নাম্বার 5, আমার এখানে প্রথম যে তোমাদের বন্ধু ফাহিম, ফাহিম আছেন আপনি? জি স্যার আছে। আচ্ছা ফাহিম, তুমি এই যে কিউ সমান কে এ থিটা 2 মাইনাস থিটা 1 ডিভাইড বাই এক্স ইনটু কত স্মল টি, এই সমীকরণটা দেখতে পাচ্ছ তো? জি স্যার। জি স্যার দেখতেছি। স্যার শোনা যায় না। স্যারের কথা কিছু শুনতে পাচ্ছি না স্যার। স্যার ডিসকানেক্ট মনে হয়। নেটে প্রবলেম, তোরা একটু ওয়েট কর, হোল্ড কর। স্যার আসসালামু আলাইকুম। দাঁড়াও, আমি আমার ওয়াইফাই মনে হয় সমস্যা করতেছে, আমি ইতে গেলাম, মোবাইলের হটস্পটে গেলাম। আচ্ছা, তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমাকে শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, এখন কি ফাহিম আছো না অভিক আছো? আমার সাথে কে আছো? স্যার সিটি নিয়ে একটু কথা বলার ছিল। আর সিটি নিয়ে আবার কি কথা? সিটি সবাই দিছো না? স্যার স্যার লেট সাবমিশন দেখাচ্ছে। লেট সাবমিশন তো লেটে দিছো, লেট সাবমিশন হবে, এইগুলো নিয়ে চিন্তা করো না। কারণ এইগুলো তোমরা তার আগে দুর্ভাগ্যজনক ভাবে তাদেরকে আমরা মৌখিক এপ্রিসিয়েশন বাদ দিয়ে আর অন্য কোনো এপ্রিসিয়েশন করবো না, সবাইকে শেষ পর্যন্ত আমি কাউন্ট করবো আর কি, ঠিক আছে? স্যার টাইম এত কম দিল স্যার। স্যার টাইম বেশি কম হয়ে গেছে। টাইম কম হইলে এগুলো নিয়ে আর কথা বলে লাভ নাই, আমি উত্তরটা দিচ্ছি, ক্লাসটা আগাইতে দাও, ঠিক আছে? এটা নিয়ে আর চিন্তা করে লাভ নাই, বললাম তো যে যেরকম দিছো সেরকম পাবা, এবং সবাইকেই কত অ্যাকসেপ্ট করা হবে শেষ পর্যন্ত। আমি ফাহিম, কি তুমি আছো না নাই? এই ছেলেটা তো মহাফাকিবাজ। স্যার আছে স্যার। তুমি এই যে কিউ সমান কে এ থিটা 2 মাইনাস থিটা 1 ইনটু টি ডিভাইডেড বাই এক্স, এই সমীকরণটা দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে তোমার থার্মাল কন্ডাক্টিভিটি তুমি কোনো পদার্থের মাপবা। জি। মাপলে তুমি যখন এক্সপেরিমেন্ট ডিজাইন করবা, এই প্রশ্নটা খুব মন দিয়ে শুনো, আমি যে কথাগুলো বলতেছি শুধু থার্মাল কন্ডাক্টিভিটি না, এটা পৃথিবীর যে কোনো বিজ্ঞান, যে কোনো ইঞ্জিনিয়ারিং এর জন্য সত্য। খালি মুখস্থ করে পরীক্ষার খাতে বমি করার চিন্তা করো না। এখন এই সমীকরণটা আছে, এই সমীকরণটা থেকে তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করবা, এবং ডিজাইন করে তুমি থার্মাল কন্ডাক্টিভিটির মান বের করবা। এখন কোন কোন জিনিস তুমি এক্সপেরিমেন্টাল সেটআপে তুমি ফিক্সড করতে পারবা, আর কোন কোন জিনিস তোমাকে মাপতে হবে, এই জিনিসগুলো আলাদা করো। প্রথমে বললো যে কোন তোমাকে এখানে থার্মাল কন্ডাক্টিভিটি মান বের করতে হলে, কে এর মান বের করতে হলে কোন কোন জিনিস পরিমাপযোগ্য? স্যার থিটা পরিমাপ করতে হবে, আর স্যার টাইম। গুড, টাইম। আর এখানে এই এরিয়া অফ ক্রস সেকশন ক্যাপিটাল এ এবং ডিসটেন্স মানে থিটা 2 এবং থিটা 1 থার্মোমিটার দুইটা কোন জায়গায় থাকবে, সেই দুইটা কি তোমার এক্সপেরিমেন্টাল সেটআপ দিয়ে কত তুমি নির্ধারণ করবা। এখানে বাকি রয়ে গেল কত কিউ, তার মানে কিউ তোমার কত জুল তাপ শক্তি এখানে
তুমি দিচ্ছ, এটা জানার জন্য তোমার একটা কোনো মেকানিজম বের করতে হবে। সেটা তোমরা একদম 9-10 থেকে জানো। তোমার যে কিনা বলে যে কিউর মান জানার জন্য তোমাকে কি করতে হবে? ভর ইন্টু বস্তুর আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রা পার্থক্য। তার মানে এই ধরনের কোনো একটা সিস্টেম তোমার থাকতে হবে কিউ জানার জন্য। তার মানে এই যে কোয়েশনটা যে বুঝছো, এই কোয়েশনটা থেকে তোমার যে কনসেপ্টটা ডেভেলপ হচ্ছে, এই কনসেপ্টটা ডেভেলপ হওয়া মানে তুমি যে কোনো এক্সপেরিমেন্ট তুমি ডিজাইন করতে পারো। এবার দেখো তোমার মতোই বিজ্ঞানের শার্লি যখন চিন্তা করছেন যে আমি কঠিন পদার্থের আমি তাপ পরিবাহকত্ব মাপবো, তাপ পরিবাহকত্ব মাপার জন্য উনি কি করছে, এই যে উনি যে একটা এক্স ওয়াই একটা লম্বা একটা বার নিচ্ছে, বার নেওয়ার পরে এখানে উষ্ণতম প্রান্তের দিকে করছে কি উনি বাষ্প একটা প্রবাহ উনি নিশ্চিত করছেন। বাষ্পের প্রবাহ নিশ্চিত করার উদ্দেশ্য কি, বাষ্পের যে তাপমাত্রা সেটা আমাদের জানা, যখন জলীয় বাষ্প হবে তার মানে এটার তাপমাত্রা হচ্ছে কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এই অংশটুকু নিয়ে ওনার আর কোনো চিন্তা করার দরকার নাই। এবার উনি পি বিন্দুতে θ1 কিউ বিন্দুতে θ2 টেম্পারেচার মাপার জন্য উনি করছে কত দুইটা ছিদ্র করছে, ছিদ্র করে এখানে আমরা যেসব থার্মোমিটার ব্যবহার করি সেই সকল থার্মোমিটার ইনসার্ট করছে। বর্তমানে তোমরা যখন বিভিন্ন এক্সপেরিমেন্ট করবা আমরা দেখবা আরো বিভিন্ন ধরনের অত্যাধুনিক থার্মোমিটার আমরা ব্যবহার করতেছি, হয়তো প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার ব্যবহার করতেছি। থার্মোমিটার গুলোর সাইজ ছোট এবং এইভাবে হোল করে ঢুকাইতে পারি ভিতরে ফুড টেম্পারেচার জানার জন্য, অথবা সারফেসের উপরে রাখতে পারি। দুটার সেপারেশন ডি, আগের সমীকরণে যেটা এক ছিল সেটা আমাদের জানা আছে। আর শীতলতম প্রান্তের তাপমাত্রাটা উনি θ4 এবং θ3 এখানেও কত উনি তাপমাত্রা হ্রাস বৃদ্ধি যেটা আছে এটা মাপার জন্য তোমার শীতল পানি প্রবাহ করে কত উনি একটা তোমার কত দুইটা থার্মোমিটার রাখার ব্যবস্থা করছে। এখন এই যে রেডিয়েশন লস যেটা সেটা তো কম বেশি হবে নেগলিজিবল, কিন্তু কনভেকশন পদ্ধতিতে তাপ যাতে বাইরে যাতে না যাইতে পারে এই কারণে উনি এই পুরা দরটাকে পুরো সেটআপটাকে করছেন কি তোমার তাপ কুপরিবাহী পদার্থ যেমন তোমার কাঠ তুলা ইত্যাদির একটা বক্সের ভিতরে কত ঢুকাই দিচ্ছে। তাহলে এই হইলো তোমার কিছু যন্ত্রপাতির বর্ণনা শেষ। আর টি নির্দিষ্ট একটা সময় পর পর এখানে দেখো নির্দিষ্ট একটা সময় পর পর কি উনি কত তাপমাত্রা কত মাপতে পারতেছে, তাপমাত্রা সময় যাতে মাপতে পারেন সেই কারণে উনি কত সময় কাউন্ট করার কত ব্যবস্থা রাখেন। এবার আসো এখন যদি পাও তার মানে আমার এই যে হিটের পরিমাণটা কি পরিমাণ যাইলো পি এবং কিউ সেকশনের মধ্যে, এখানে ডি এর মানটা তোমার আগের সমীকরণ আমরা যেটা এক্স দেখছি টি এর মানটা 1 যখন আমরা বসে দিলাম এই সমীকরণটুকু আমরা পাইলাম। পাওয়ার পরে এখানে কিন্তু থার্মাল কন্ডাক্টিভিটি কে এর মানটা কিন্তু রয়ে গেছে। এখন এই হিটের পরিমাণটুকু আমরা আর কোন উপায়ে আমরা জানতে পারি, তার মানে পি কিউ সেকশনে তোমার θ4 এবং θ3 তোমার এই যে শীতলতম প্রান্তের যে তাপমাত্রার যে পার্থক্য এবং যে ভর যেটা আছে এম সেটাকে আমরা যদি কাউন্ট করি তখন কত আমাদের কি পরিমাণ হিট এখানে গেল সেটা কত আমি কত ক্যালকুলেশন করে বের করতে পারবো। θ4 এবং θ3 তোমার হচ্ছে কত তোমার টেম্পারেচার যেটা আছে সেটা মেপে, কারণ এখানে তোমার পানির আপেক্ষিক তাপ আমাদের জানা, ঠিক আছে। এটা যদি মাপি এবার 1 এবং 2 নম্বর সমীকরণকে যদি তুমি পানির ভর এবং কিউ এই দুই প্রান্তের কত ডিস্টেন্স তুমি যে বারটা নিচ্ছ এটা তোমার এক্সপেরিমেন্টাল প্যারামিটার, ডি এক্সপেরিমেন্টাল প্যারামিটার, এম তোমার হচ্ছে কত এক্সপেরিমেন্টাল প্যারামিটার না এমও তুমি মাপতেছো, এ হচ্ছে কত তোমার এক্সপেরিমেন্টাল প্যারামিটার, টি হচ্ছে কত এক্সপেরিমেন্টাল প্যারামিটার। এক্সপেরিমেন্টাল প্যারামিটার মানে আমি বুঝাইতেছি এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টে ভিতরে যেগুলো তুমি ফিক্সড করে দিচ্ছ। আর θ4 θ3 তুমি একটা নির্দিষ্ট সময় পর পর তুমি কত মাপতেছো, মাপার পরে তুমি দেখো কে এর সমীকরণটা পেয়ে গেছো। তার মানে এই কঠিন পদার্থের থার্মাল কন্ডাক্টিভিটির আমি মাপার যে ফর্মুলা এবং আমার যে অ্যাপারেটাস যেটা ডিজাইন করলাম সেটা কত আমি পেয়ে গেলাম। এখানে তো আর কারো কোনো কোশ্চেন আছে, কতদিনও পড়াইছি, আমার ধারণা কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা আর যদি কোনো কোশ্চেন থাকে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বইটা পড়বা, ওনারা আর একটু বেশি বেশি লিখে তোমাদের জন্য সুবিধা করে দিচ্ছে। এখানে দেখো এই অঙ্কগুলো করবা, করার পরে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স আসো তো একটা গুড কন্ডাক্টর ছিল,
এখন একটা ব্যাড কন্ডাক্টর, তোমরা অনেকে ফিজিক্স ল্যাবে কন্ডাক্টর এই এক্সপেরিমেন্টটা করছো। এখন করছো, কেউ কেউ করছো, তোমরা করছো তো, কেউ কেউ দুই একজন করছো না, দুই একজন মানে বেশ কয়েকটা করছো তো। আচ্ছা, এবার ব্যাড কন্ডাক্টরের সমস্যাটা হইলো, আমার এখানে ব্যাড কন্ডাক্টর আর গুড কন্ডাক্টরের যারা এক্সপেরিমেন্টটা করছো এবং যারা করো নাই তাদের কাছে কমন সেন্সের একটা প্রশ্ন রাখি। আমাদের এই যে একটা নির্দিষ্ট একটা সেপারেশনে, নির্দিষ্ট একটা দূরত্বে আমার থার্মোমিটারের আমার তাপমাত্রা আমার জানতে হবে। এবার তোমরা আমাকে বলো, তোমরা যে কাঠের টেবিলে যেটা বসে আছো, কাঠ কি একটা কত তাপপরিবাহী পদার্থ না? জি স্যার। আচ্ছা, তোমরা প্রত্যেকে যে কাঠের টেবিলটায় বসে আছো, এই কাঠের টেবিলটার উপরের প্রান্তে তুমি দিলা, একটা থার্মোমিটার রাখলা, এবং কাঠের এক প্রান্তে তুমি একটা হিট সোর্স রাখলা, ধরো একটা গরম একটা ইস্ত্রি রাখলা অথবা একটা স্টিম বাথ রাখলা। তাইলে তোমার কাঠের টেবিলের বাম প্রান্তে যদি তোমার যদি হিট সোর্স থাকে এবং ডান প্রান্তে তোমার যদি একটা থার্মোমিটার যদি লাগাও, তাহলে দুই প্রান্তের তাপমাত্রা কি আসলে এই থার্মোমিটার দিয়ে কি তুমি মাপতে পারবা? উষ্ণতম প্রান্তের টেম্পারেচারটা কি তোমার থার্মোমিটার কি মাপতে পারবে? আমি প্রশ্নটা মনে সঠিকভাবে করতে পারি নাই, অথবা প্রশ্নটা তোমাদেরকে ক্লিয়ার করতে পারি নাই। তোমরা সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, তোমাদেরকে হাতে আমি একটা কপার অথবা লোহার একটা পাত দিলাম, পাত দিয়া তোমার ঠান্ডা প্রান্তটা তোমার হাতে আমি ধরাই দিলাম, মানে এখানে একটা থার্মোমিটার রাখছো, আর তোমার বাইরের যে প্রান্তটা আছে তোমার হাতের অপর প্রান্তে, ওইটাকে একটা হিট সোর্স, সেটা হইতে পারে একটা আগুনের চুলা, হইতে পারে তোমার হচ্ছে গ্যাস বার্নারের উপরে বসাই দিছি, অথবা একটা স্টিম জ্যাকেট এটার মধ্যে বসাই দিলাম। তো স্টিম জ্যাকেটই ধরো, স্টিম জ্যাকেট ধরা মানে কি, তোমার উষ্ণতম প্রান্তের তাপমাত্রা 180 ডিগ্রি সেন্টিগ্রেড। তো তোমার হাতে মুহূর্তের মধ্যে, উইদিন এ মোমেন্ট অথবা উইদিন এ সেকেন্ড অথবা 2-3 সেকেন্ডস, তোমার হাতের মাঝে যখন স্টেডি ফ্লো যখন নাকি তৈরি হবে, তোমার হাতের তাপমাত্রা ওইখানে যদি একটা থার্মোমিটার থাকে, তখন কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তোমার কত সে কনফার্ম করবে না? 100 ডিগ্রি সেন্টিগ্রেড কি সে কি পরিমাপ দেখাবে না? ইয়েস অর নো? জি স্যার, যেহেতু আমার হাত শীতল। সেটা হচ্ছে তোমার হচ্ছে না, তোমার হাত শীতল না, কপার বা লোহাটা হচ্ছে কত তোমার হচ্ছে গুড থার্মাল কন্ডাক্টর, সে খুব দ্রুত। এবার লোহার পরিবর্তে তুমি কাঠের দণ্ড যদি নাও, এখানে 2-3 সেকেন্ড কেন, তুমি 10 ঘন্টা পরও যে তোমার কাঠের টেম্পারেচার যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, এটার কোনো নিশ্চয়তা আছে? যদি একটা স্টিম জ্যাকেট যদি পরাইছো, তোমার বাস্তব অভিজ্ঞতা কি বলে? না স্যার। কারণ কাঠ হয়েছে কত তাপ কুপরিবাহী। তোমার লোহার অণুগুলো পরস্পরকে যেভাবে ভাইব্রেট করে তাপের সাথে, কাঠের অণুগুলো কত সেইভাবে করে না, এটা মলিকুলার এবং স্ট্রাকচার ডিফারেন্ট। তার এই কারণে কাঠটা হয়েছে কুপরিবাহী। তো প্রথমে লোহার যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে শার্লিস মেথড। তাহলে লি যখন চিন্তা করলেন, দেখো আমি প্রশ্নগুলো কথা বলতেছি কত নিজেরও শিখাবার জন্য, যে দেখো উনি একটা কি সুন্দর একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করছেন। উনি চিন্তা করলেন যেহেতু আমার একটা তাপ কুপরিবাহী পদার্থের দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য খুব স্বল্প সময় ব্যবধানে মাপতে হবে এবং জিনিসটা পুরানো যাবে না, ধ্বংস করা যাবে না, তাহলে আমাকে কি করতে হবে? উনি করলেন কি, এই যে তোমার শেডেড এরিয়া যেটা আছে, এটা হচ্ছে তোমার একটা ব্যাড কন্ডাক্টর, অথবা কাগজ অথবা কাঠ, এরকম যে কোনো একটা জিনিস, এটাকে উনি দুইটা, ওনাদের সময় থার্মোকাপলের বা ওই রকম ছোট তোমার যে থার্মোকাপলের যে ব্যবহার সেটা শুরু হয় না, দুইটা তোমার গুড কন্ডাক্টর যেমন কপার অথবা লোহা অথবা অ্যালুমিনিয়াম অথবা স্টিল আমরা যেটা বলি আর কি, এটার মাঝখানে কি স্যান্ডউইচ করে দিছে। স্যান্ডউইচ করে দিলে তোমার উপরের প্রান্তটা একটা স্টিম জ্যাকেট, স্টিম জ্যাকেট ব্যবহার করে উপরের সমস্ত এয়ার বক্স যেটা আছে,
সেটার তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এ বক্সের প্রত্যেকটা প্রান্ত, তোমার বাম প্রান্ত থেকে ডান প্রান্ত পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা এ বক্সে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, যেহেতু এটা গুড কন্ডাক্টর, ঠিক আছে, এবং স্টিম ঢুকবে এবং বের হয়ে যাবে। তার মানে সারাক্ষণ 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। তার মানে তখন আমার তোমার চিকন যে লোহা অথবা তোমার হচ্ছে কাগজের যে টুকরাটা নিলা, এইটার মধ্যে তোমার থার্মোমিটার ঢুকাবার আর দরকার পড়লো না। তার মানে তুমি এ বক্সের যে কোনো একটা জায়গায় যদি তুমি থার্মোমিটার ঢুকাও, পুরো জিনিসটাই তোমার কত, এই যে তাপ পদার্থ যেটা আছে শেডেড এরিয়া, এটার উপরের অংশের তাপমাত্রাকে নির্দেশ করবে। একইভাবে নিচের দিকে তুমি যদি আরেকটা গুড কন্ডাক্টর যদি রাখো এবং T2 থার্মোমিটারটা তোমার সি বক্সের পুরাটাই কত, যেহেতু গুড কন্ডাক্টর, তোমার এই উপরের এ বক্সের তাপমাত্রা থেকে যে তাপ নিল, তাপ নেওয়ার পরে তোমার এখানে এই ব্যাড কন্ডাক্টরটা যে পরিমাণ তাপ গ্রহণ করলো, একটা সময় পরে স্টেডি স্টেট হওয়ার পরে কত, পুরা ব্যাড কন্ডাক্টরের সারফেসের তাপমাত্রা আর গুড কন্ডাক্টর যে সি, যেটা দিয়ে তুমি নিচে আবার আর একটা কপারের পাত বা একটা ডিস্ক দিয়ে তুমি কত করে রাখছো, সেটা কত সেম তাপমাত্রা প্রদর্শন করবে। তাহলে আমার শার্লির এক্সপেরিমেন্টের মতো একটা পাতলা একটা জিনিসকে আমি যদি নেই, এইভাবে কত আমি তার দুই সারফেসের তাপমাত্রার পার্থক্যটা কত আমি নির্ণয় করতে পারি। এরপরের অংশটুকু সোজা, একইভাবে আমি θ1 θ2 নির্ণয় করলাম। আর তোমার এমএস ডি থিটা বাই ডিটি, এরকম একটা বস্তুর ক্ষেত্রে, তোমার এই চাকতির ক্ষেত্রে অথবা গোলাকার বস্তুর ক্ষেত্রে, আমরা এখানে ডি থিটা বাই ডিটি এ প্লাস এস টুয়াইস এ প্লাস এস, এটার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলা আমরা এখানে ডিরাইভ করি নাই, আমরা ল্যাবে শুধু ডেল্টা টি দিয়ে কাজ চালাই দেই। তো এই ফর্মুলাটা তোমাদের জানার দরকার নাই, তোমরা দয়া করে একটু মুখস্থ করে ফেলো, এই বই থেকে লিখলে। অন্যান্য বই লিখবা, দেখা যাবে এমএস θ1 মাইনাস θ2 লেখা আছে। এরা এই অংশটাকে কি তখন কত ইগনোর করে। আমরা এখানে যেহেতু বইয়ে আছে আমরা ইগনোর করলাম না, এটা হচ্ছে একুরেট তোমাদের যেটা মাপছে সময়ের সাথে, তাপমাত্রা বৃদ্ধির সাথে এরিয়া অফ ক্রস সেকশন এবং তোমার সারফেসের যে ফ্র্যাকশনটা আছে, সেই ফ্র্যাকশনটা তোমার কত বের করা যায়। তাহলে বের করা গেলে আমাদের এই অংশটা আমাদের এখন আমরা পড়তেছি না, না পড়লে যে 1 নম্বর যে সমীকরণ আছে, এখানে দেখো তোমার ক্যাপিটাল এ এর মান জানা, θ1 θ2 মানের জানা, ডি এর মান জানা, এরপরে তোমার ডি থিটা ডিটি এ প্লাস এস টুয়াইস এ প্লাস এস, এটারও মান জানা। সুতরাং এখান থেকে তুমি খুব সহজেই কত কে এর মানটা কত বের করতে পারবা। আর তোমাদের ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বা অন্য বইয়ে সরাসরি এখানে লেখা থাকবে কত, আমি ধারণা করতেছি এখানে সরাসরি লেখা থাকবে আসলে তোমার হচ্ছে ডেল্টা থিটা। ডেল্টা থিটা মানে কত, ডেল্টা থিটা মানে একই জিনিস, তোমার ডেল্টা থিটা মানে তোমার হচ্ছে কত θ1 মাইনাস θ2 হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, এটা তোমাদের এখানে লেখা থাকবে। তাইলে এই মানটা যখন বের করলা, তখন তুমি এই সমীকরণ দিয়ে খুব সহজেই কত এই পদার্থের থার্মাল কন্ডাক্টিভিটি বের করবা। এখন একটা কম্পাউন্ড ওয়াল, এখানে তো আর কারো কোনো কোশ্চেন নাই। হ্যালো হ্যালো না স্যার, না স্যার, কোশ্চেন নেই। আচ্ছা, এখানে দেখো কম্পাউন্ড ওয়ার্ল্ডের ক্ষেত্রে তোমার দুইটা ভিন্ন পদার্থের দুইটা বস্তু তুমি পাশাপাশি কত থার্মাল কন্ডাক্টিং, একটা মাঝখানে যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসের সাথে কত তোমার কত সম্পর্কিত আছে। একটার থার্মাল কন্ডাক্টিভিটি K1 আর একটার থার্মাল কন্ডাক্টিভিটি K2। এই প্রান্তের তাপমাত্রা θ1, মাঝখানে যেই জায়গায় দুইটাকে তুমি জয়েন করে দিছো এটার তাপমাত্রা থিটা, আর ডাইন পাশের তাপমাত্রা হইলো কত θ2। এবার দেখো তোমার বাকি অংশগুলো তোমাদের জন্য সোজা। তার মানে এটা হচ্ছে উষ্ণতম প্রান্ত, এটা হচ্ছে কত ঠান্ডা প্রান্ত, তোমার হচ্ছে ম্যাটেরিয়াল এ এর জন্য। ম্যাটেরিয়াল বি এর জন্য যেহেতু আমার বাম পাশে আমি কত হিট সোর্স রেখে দিচ্ছি, ম্যাটেরিয়াল বি এর জন্য থিটা হচ্ছে কত আমার কত তোমার হচ্ছে কত উষ্ণতম প্রান্ত, আর তোমার θ2 হচ্ছে তোমার হচ্ছে কত ঠান্ডা প্রান্ত। তার মানে ম্যাটেরিয়াল এ এবং ম্যাটেরিয়াল বি এর জন্য আমি এই সমীকরণটা পাইলাম, একটা K1 আর একটা হচ্ছে কত K2। এখন এই দুইটা সমীকরণকে তুমি যদি সমাধান করো, তোমার থিটার মানের সাথে এই দুইটা সমীকরণের কত সম্পর্ক পাইলাম। তো থিটার মানের যে থিটার মানটা যেটা বের করলাম, এই থিটার মানটা তুমি ইকুয়েশন 1 এ যদি বসায় দাও এবং তুমি যদি অ্যালজেব্রা করো, তখন
তুমি এই সম্পর্কটা পাইলা। এই সম্পর্কটা কি আছে দেখো তো, এ কিউ সমান সমান হচ্ছে কত, এ থিটা 1 মাইনাস থিটা 2। থিটা 2 কোনটা তোমার হচ্ছে কত, এই প্রান্তটা। একইভাবে তুমি যদি একইভাবে তুমি যদি আরো যদি এখানে ওয়াল যদি দিয়ে দাও, একটার পর একটা ওয়াল যদি তুমি যদি যোগ দিতে থাকো, এবং এখানে যদি কথা হইলো এই ফর্মুলা বলতেছে যতটা ওয়াল যোগ দিই না কেন শেষ পর্যন্ত লাস্টের ওয়ালের যে টেম্পারেচারটা থাকবে সেটাই হচ্ছে আমার কত ইকুয়েশনে চলে আসবে। তার মানে এখানে থিটা 1, থিটা 2, থিটা 3, থিটা 4, থিটা 5, 5 নম্বর ওয়াল হইলে কত, থিটা 1 এর জায়গায় থিটা 2 এর জায়গায় আমি এখানে বসাবো কত, থিটা 5 এর যে টেম্পারেচার আমি যেটা মাপতেছি সর্বশেষ তোমার ঠান্ডা যেই ওয়ালের যে টেম্পারেচার সেটা মাপতেছি, আর এখানে D1 বাই K1, D2 বাই K2, D3 বাই কত K3 এগুলো হবে। তার মানে এখানে যে কোনো একটা ওয়ালের জন্য তুমি যদি এ এর মান জানা আছে, কিউ মান যদি আগে থেকে যদি জানো, এরপর থিটা 1 মাইনাস থিটা 2 এর মান যদি জানো, ডি এর মান যদি সবগুলো এভারেজ ডি এর মান যদি জানো, তাহলে কম্পোজিট ওয়ালের এভারেজ থার্মাল কন্ডাক্টিভিটি কত তুমি 4 নম্বর সমীকরণটাকে ব্যবহার করে খুব সহজেই কত বের করে ফেলতে পারো। এটা হচ্ছে তোমাদের ওয়ান ডাইমেনশনাল হিট ট্রান্সফারের লাস্ট লেকচার। এখানে পিরিয়ডিক ফ্লোটা আমি পড়াই নাই। এবার আসো আমরা যাব থার্মোমিট্রিতে। ওইখানে শেষ, ওই চ্যাপ্টার শেষ, ঠিক আছে। আচ্ছা, থার্মোমিট্রিতে হইলে একজন আমার সাথে কথা বলে। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স আমাদেরকে থার্মোমিটার কি ফাংশন করবে, অথবা থার্মোমিটারের ব্যবহারটা কি হবে, অথবা থার্মোমিটারটা কিভাবে কাজ করবে, এই সম্পর্কে আমাদেরকে একটা ইন্ডিকেশন দিচ্ছে। ইন্ডিকেশনটা কি হইলো, এ এবং বি দুইটা বস্তু যদি সমান তাপমাত্রায় থাকে, এই দুইটা বস্তুর সাথে যদি তৃতীয় আর একটা বস্তু যদি সংস্পর্শ থাকে, তাহলে তৃতীয় বস্তুর তাপমাত্রাটা কত, এ এবং বি এর সমান হবে। তার মানে তৃতীয় বস্তুটার পরিবর্তে আমি যদি এমন কোনো ডিভাইস যদি আমি যদি দুইটার কন্টাক্টে রাখতে পারি, তাইলে ওই ডিভাইসটা আমাকে বলে দিবে এ এবং বি এই দুইটা বস্তুর তাপমাত্রা কত, আলাদা আলাদাভাবে বলতে পারবে। এটা হচ্ছে থার্মোমিটারের কনসেপ্ট। এবং সে থার্মোমিটারের কনসেপ্টের জন্য আমাদের কত থার্মোডাইনামিক কিছু প্রপার্টি আর থার্মোমেট্রিক কিছু প্রপার্টি দরকার। এখন থার্মোমেট্রিক প্রপার্টি কি, এবার তোমাদের কাছে হচ্ছে বই না পড়ে নিজের মনে এই মুহূর্তে যার যা মনে আছে, একটা থার্মোমিটার বানাইতে গেলে আমার কি কি চিন্তা ভাবনা করা উচিত এবং কি কি ভাবে আমি একটা থার্মোমিটারকে বানাইতে পারি, যার যা মনে আছে সেটা আমাকে বলো। রুল নাম্বার 42। আচ্ছা, এটা ইফতিকার 18 ব্যাচের। তুমি বলো তো থার্মোমিটার বানাইতে গেলে আমাদের কি কি করা উচিত বলো। ইফতিকার আসো না চলে গেছো? ইফতিকার সে নাই, সে লগ ইন করে সে অন্য কাজ করতেছে। ইফতিকার আসো? নাই। আচ্ছা, রুল নাম্বার 83। মিস্টার হানিফ মিয়া আছেন আপনি? রোল নাম্বার 83 হানিফ মিয়া। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আপনি কি আছেন না মোবাইলটা রেখে বা কম্পিউটারটা অন করে আপনি অন্যত্র চলে গেছেন? স্যার আমি স্যার 42 স্যার, আছি স্যার। ও হানিফ মিয়া কি 42 নাকি? না স্যার, আমি 18 ব্যাচের 42। ও 18 এর 42। ইফতিকার তুমি এতক্ষণে আসছো, তুমি কি আমার কথা কিছু শুনছিলা? তুমি কি ছিলা ক্লাসে? না স্যার, আমার এই স্যার এই নেটটা একটু স্যার ডিস্টার্ব করতেছিল স্যার, দেখতেছিলাম স্যার। বাট স্যার এই যে 83 শুনছি স্যার। আচ্ছা, এখন আমি জানি না, আমার কথা হইলো আমরা এখানে জেল জরিমানা দিব না, সত্য বলার প্র্যাকটিস করো, ঠিক আছে? আমি তোমার কথাটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। স্যার 83 স্যার শুনছিলাম স্যার আমি স্যার।
আচ্ছা ঠিক আছে 83 আমি তোমার 83 ও ডাকছি আবার তোমার ইফতিকার বড় ডাকছি দেখি তো 83 হানিফ মিয়া আপনি আছেন নাকি? স্যার আসি স্যার। আচ্ছা আমি ধরে নিচ্ছি যে আপনি আমার কথাগুলো শুনছেন এবং তোমার মনে যা আছে ভুল হোক বা শুদ্ধ হোক তোমাকে বললাম এমন একটা ডিভাইস তৈরি করতে হবে যেটাতে টেম্পারেচার মাপা যাবে। তুমি কিভাবে চিন্তা করবা ডিভাইসটা তৈরি করার জন্য? মনে যা আছে তা বলো, সায়েন্স ফিকশন হোক অথবা একদম বোকার মতো যেটা দিয়ে আমরা সবাই হাসবো, শুদ্ধ হইতে পারে অশুদ্ধ হইতে পারে, বইয়ের জ্ঞান বাদ দাও। একটা থার্মোমিটার বানাইতে গেলে আমরা কি কি চিন্তা ভাবনা করবো বলো? স্যার এটার নিম্ন স্থিরাঙ্ক এবং উচ্চ স্থিরাঙ্ক প্রথমে জানতে হবে কিভাবে তৈরি করার জন্য। আচ্ছা আর কিন্তু তুমি বইয়ের কথাই বলছো, নিজের কথাই বলতে পারো না। সময় কিন্তু কমে যাবে, বলো তারা দ্রুত বলো। স্যার এইটুকুই এই- স্যার, আর আসতেছে না। এতটুকু? আচ্ছা রুল নাম্বার 19 অভিক চন্দ্র দাস আপনি আছেন? স্যার বলেন। আপনি বলেন একটা থার্মোমিটার বানাতে গেলে আপনি কি কি চিন্তা ভাবনা করবেন? স্যার অনেক কিছু চিন্তা ভাবনা করবো। সেগুলো বলতে থাকেন, আমরা শুনতে আছি। স্যার যেন এটা তাপমাত্রা মাপতে পারে এটা দেখতে হবে। কিভাবে? এটা কি সবাই তোমরা সবাই বুঝছো অভিকের কথা? তাই এটা তো ডিপেন্ড করবে উষ্ণতা মিতি পদার্থ আমি কোনটা ব্যবহার করতেছি। উষ্ণতা মিতিক পদার্থ, গুড একটা শব্দ পাইছি সেটা হচ্ছে থার্মোমেট্রিক প্রপার্টি। তো তুমি আরেকটু ক্লিয়ার করে বলো। হ্যাঁ বলতে থাকো, তোমার মনে যা আছে অনেক কথা যা আছে বলতে থাকো, বলো। স্যার এখন থার্মোমিটারটা উষ্ণতা মিতি ধর্মের উপর কাজ করবে, যেমন ধরেন পারো থার্মোমিটার এটার হুম দৈর্ঘ্য বাড়বে কমবে, বা রোধক থার্মোমিটার এখানে রোধ বাড়বে কমবে। এখন আমি যদি পারদ থার্মোমিটার নিই স্যার, তাহলে তাপমাত্রা চেঞ্জের কারণে পারদ স্তম্ভের উচ্চতা বাড়বে বা কমবে। থার্মোমিটারটা তো স্যার এভাবে ডিসাইড করতে হয়। আচ্ছা গুড, আমি আমার উত্তরটা পেয়ে গেছি। এবার আমি একটা গ্রাফ আঁকি। গ্রাফ আঁকলে অভিক যে কথাটা বলছে, আমি ওয়াই অক্ষ আর হয়েছে কত তোমার হয়েছে কত শিট, তার মানে কোন একটা থার্মোমিটারের আমরা যে শেপের হোক যে ধরনের হোক একটা এক্স অক্ষ থাকলো আর একটা ওয়াই অক্ষ থাকলো, তার মানে এক্স অক্ষে আমি কোন কোয়ান্টিটিটা হবে আমাকে বলো তো একজন, যে কেউ। টেম্পারেচারটা স্যার। গুড, তার মানে এক্স অক্ষে থাকবে আমার হচ্ছে কত, আমার স্কেল থাকবে এক্স অক্ষে, আমার একটা জিরো স্কেল থাকবে। এটা হচ্ছে কত, আমাকে টাইপ করতে হইলে আমাকে লিখতে হবে, এটা হচ্ছে আমার কত টেম্পারেচার। তার মানে আমার বাম পাশে এখানে থাকবে আমার কত জিরো, আর এখানে মনে করো আমার হইতে পারে আমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক এখানে 100 অথবা আমার কত ফিউ থাউজেন্ড, মনে করো 5000 ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি কেলভিন হোয়াট এভার ইট। তার মানে আমার একটা নিম্নতম একটা তাপমাত্রা মুক্ত থাকবে এবং একটা তোমার কত ঊর্ধ্ব একটা তাপমাত্রা লাগবে। এর মাঝখানে আমাদের কি দরকার? এর মাঝখানে আমাদের দরকার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কত ইন্টারভেল। ইন্টারভেল মানে কত? ইন্টারভেল মানে আমরা কি বুঝতেছি, এখানে মনে করো নির্দিষ্ট দাঁড়াও আমি তোমাদের ফর্মটা নিয়ে আসি। ইন্টারভেলের জন্য কত আমার ক্যালিব্রেশন তোমার 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি অথবা 0.1 ডিগ্রি এইভাবে কত আমি গ্রাফ থাকবে। আর এখানে তোমরা দিচ্ছ কোনটা? এখানে দিচ্ছ তোমার যে থার্মোমেট্রিক যে প্রপার্টিটা, সেটা হইতে পারে আমরা যে ডাক্তারি যে থার্মোমিটারটা ব্যবহার করি সেই থার্মোমিটারটার আমরা বলতেছি দৈর্ঘ্য, আসলে দৈর্ঘ্য না, ওইখানে যে কৈশিক নলে আছে ওইটার ভলিউম বা আয়তনটা কত ভারে আমরা এবার সহজ আমরা অথবা তুমি যদি দৈর্ঘ্য প্রস্থ যদি নিশ্চিত করো তখন তুমি কত র্যাঙ্ক বলতে পারো। এখন মাঝখানে এই যে টেম্পারেচারের সাথে এই যে তোমার যে প্রপার্টি হোক, সেটা রেজিস্ট্যান্স হইতে পারে, এরপরে তোমার মার্কারির কত পারস্তম্ভে কত দৈর্ঘ্য হইতে পারে, অ্যালকোহলের আয়তন হইতে পারে, এই দুইটার সম্পর্ক কি তোমার কি এরকম লিনিয়ার হইলে সুবিধা, শূন্য থেকে মূল বিন্দুগামী হইলে সুবিধা, না তোমার এরকম তেরা বেঁকা হইলে সুবিধা? কোনটা বলো তো? তুমি কি লিনিয়ার হলে সুবিধা।
তুমি লিনিয়ার হলে সুবিধা না, এটাই তোমার এক্সপেকটেশন। তাইলে সুবিধাটা কি? তুমি মনে করো তোমার যে পারস্তম্ভ যেটা আছে এটার যে দৈর্ঘ্য মনে করো 10 সেন্টিমিটার হইলে, ধরো এই জায়গায় হয়েছে কত, এটার দৈর্ঘ্য হয়েছে কত 10 সেন্টিমিটার, তখন তোমার এই গ্রাফ থেকে করসপন্ডিং 10 সেন্টিমিটারের যে ভ্যালুটা, করসপন্ডিং 10 সেন্টিমিটারের যে ভ্যালুটা সেটা সহজেই কত, এই যে 10 সেন্টিমিটার যদি হয় দৈর্ঘ্য, যেটা আমরা ডাক্তারি থার্মোমিটারে মাপি, তখন এটার যে স্কেলটা এই যে 10 সেন্টিমিটার থেকে এখানে এক অক্ষের সাহায্যে আমার কত সহজেই কত আমি কত বের করে ফেলতে পারি। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হচ্ছে কত, স্লোপ যদি আমাদের জানা থাকে, তোমার এই যে প্রপার্টি ডিওয়াই ডিভাইডেড বাই কত ডিএক্স, তখন আমি যে কোনো ইন্টারভেল থেকে কত আমি কত এটা তাপমাত্রাটা বের করে ফেলতে পারি। তাহলে এই যে কথাগুলো বললাম, তার মানে তোমাদের থার্মোমিটার পড়া শেষ। তার মানে এখন তোমাদের কাজ করতে হবে কি, তুমি থার্মোমেট্রিক প্রপার্টি কোনগুলো ব্যবহার করবা এবং সেই থার্মোমেট্রিক প্রপার্টি গুলো মাপার জন্য তোমার কোন কোন যন্ত্রপাতি দরকার এবং কোন কোন ইকুয়েশন গুলো, থিওরি গুলো যেমন দরকার, সেগুলো তাপমাত্রার সাথে তুমি একটা রিলেশন তৈরি করবে। তাহলে তোমার থার্মোডাইনামিক্স এর ঘটনা কত শেষ। তাহলে যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন এগুলো আমরা অলরেডি বিভিন্নভাবে আলোচনা করছি, হিট কি, টেম্পারেচার কি, এগুলো রেখে দিচ্ছি, এগুলো আবার পড়বা, এগুলো 9-10 এর পড়া, এগুলো আসলে তোমাদের সিলেবাসের অংশ না, ঠিক আছে? তবে এখানকার এখানে দাগ দিচ্ছি, এগুলো তোমাদের সিলেবাসের অংশ না, কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডের দরকার, কিন্তু এটা কিন্তু তোমাদের সিলেবাসের অংশ। এটাও ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি রাখছি, একটু পরে আমি দেখাবো। তাইলে আমি রেজিস্ট্যান্স বা রোধ, কোনো একটা পদার্থের রেজিস্ট্যান্সের সাথে তোমার এই যে তাপমাত্রা টি তোমার আলফা এবং বিটা হচ্ছে কত, দুইটা কনস্ট্যান্ট, এই ধরনের একটা সম্পর্ক আমরা এক্সপেরিমেন্টালি এবং থিওরিটিক্যালি কত অনেক আগেই কত আমরা প্রমাণ করে রেখেছি। এখানে আর নট 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অথবা 0 ডিগ্রি কেলভিনে যদি আর নটের মানটা যদি জানা থাকে, আলফা এবং বিটার মানটা যদি জানা থাকে, তাহলে আমরা টি এর মানটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, আর টি সমান আর নট 1 প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার, এই সমীকরণটা কি লিনিয়ার না নন লিনিয়ার বলো তো একজন? হ্যালো, নন লিনিয়ার। নন লিনিয়ার, কারণ এখানে টি যেটা আছে, তাপমাত্রা যেটা আছে সেটা দেখো, এটা তাপমাত্রার সহগটা সমান না, পাওয়ারটা সমান না, টি স্কোয়ার। তো কোনো কারণে আমি যদি বিটার মানটা যদি নেগলিজিবল করতে পারি, তাইলে আমি খুব সহজে একটা লিনিয়ার সমীকরণ পাবো, অথবা আমার পুরা সমীকরণটা নিয়ে আমার কোনো কারেকশন করতে হবে। তো প্রথম দিকে আমরা কত এটার মানটা নেগলিজিবল করে আমরা একটা লিনিয়ার একটা সমীকরণ ডেভেলপ করার চেষ্টা করব। আচ্ছা, গেল, তার মানে তখন আমি কত এটা পাবো, একটা লিনিয়ার সমীকরণ পাইলে আমি সহজেই কত আলফার মানটা কত R2 R1, আমি তোমরা জানো যে কোনো একটা বস্তুর রেজিস্ট্যান্স কিভাবে মাপতে হয়, ভোল্টমিটারের সাহায্যে, তোমার অ্যামিটারের সাহায্যে, অথবা রেজিস্ট্যান্স আমরা সরাসরি মাপারি এখন যন্ত্র আমরা বের করে ফেলছি। T2 T1 যদি মাপো, তখন কি টেম্পারেচারের যে তাপমাত্রা, এই ইকুয়েশনটা কত আমরা প্লাটিনাম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কত ডিরাইভ করবো। এবার দেখো, লেংথ অফ মার্কারি কলাম ইন ক্যাপিলারি টিউব, আমাদের যে ডাক্তারি যে থার্মোমিটারটা আমরা বলছি, সেটার ক্ষেত্রে কত আমাদের এই সমীকরণটা, আর আলফা হইলো কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। তো এটা আমাদের সিলেবাসের বাইরে। থার্মো ইলেকট্রোমেটিক ফোর্স কি তোমরা জানো? কোনো একটা পদার্থের, ধাতব পদার্থের দুই প্রান্তে যদি তাপমাত্রার পার্থক্য থাকে, তখন উষ্ণতম প্রান্ত থেকে ঠান্ডা প্রান্তে কত ইলেকট্রনের প্রবাহ হয়। এই যে টেম্পারেচার ডিফারেন্সের ক্ষেত্রে, ডিফারেন্সের জন্য এই যে পটেনশিয়াল বা বিভব পার্থক্য যেটা তৈরি হইলো, সেটাকে আমরা বলি কত থার্মো ইলেকট্রোমেটিক ফোর্স, ঠিক আছে? এখানে সিবেক এফেক্ট, কোএফিশিয়েন্ট এফেক্ট আছে, ওইখানের ফর্মুলা হইলো কত এটা। তো এই ফর্মুলা ডিরাইভ করে আমরা আবার টেম্পারেচারের জন্য এই ধরনের একটা সমীকরণ কত আমরা বের করব। আচ্ছা, থার্মাল ইকুইলিব্রিয়াম, জিরো ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, এগুলো সিলেবাসের এখানকার চ্যাপ্টারের বাইরে থাকলো, জ্ঞানগুলো দরকার আছে। স্পেসিফিক হিট, এগুলো পরীক্ষার সিলেবাসের অংশ না, কিন্তু তোমাদের জানা দরকার। এই সমীকরণ তোমরা অহরহ ব্যবহার করতেছো। থার্মাল হিট ক্যাপাসিটি কাকে বলে, সুপ্ত তাপ বা লেটেন্ট হিট কাকে বলে, একবার রিডিং করে রাখবো, তাইলে বর্তমান এবং ভবিষ্যতে সাবলিমেশন, হোর ফোর্স, ক্যালোরিমেট্রি, এগুলো একটু পড়ে রাখবো, ঠিক আছে? এবার আসো আমরা চলে যাব কত সিলেবাসে, ঠিক আছে? এগুলো সিলেবাসের অংশ না। সিলেবাস হইলে এই যে রেজিস্ট্যান্স থার্মোমিটার, এই লিঙ্কটার জন্য এতক্ষণ যে কথা বললাম, এই লিঙ্কটা দেখো, রেজিস্ট্যান্স থার্মোমিটারটা
আমি এটাকে যদি কপি করে আমি গুগলে নেই শিট। আচ্ছা, তোমরা স্ক্রিনে এখন আমার যে ব্রাউজারে ওয়ার্কিং অফ প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার এটা দেখতে পাচ্ছ না সবাই? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এতক্ষণ ভালো আছে স্যার, একটু ইয়ে তো। আরেকটু জুম করলে এখানে আমার পার্সেন্টেজের অংশ কই? আচ্ছা স্যার, প্রবলেম নেই, আমরা নিজেরা জুম করে নিব স্যার স্ক্রিনে। এবার দেখা যাচ্ছে। জি স্যার। এবার বেশি বড় হয়ে গেছে। এক্সপ্যান্ড হাইট উইথ ইউর উইন্ডো। স্যার 120 আচ্ছা, স্যার। আচ্ছা, এখন কি মোটামুটি কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো, এই যে আমি যে এতক্ষণ কথা বললাম, আমি যে একটা কথা বলছি যে 3 মিনিটও পড়ানো যায়, 30 মিনিটও পড়ানো যায়, কিন্তু স্টুডেন্টদেরকে বাকি পড়াটুকু নিজেদের পরিণত হয়। এখানে দেখো লেকচারটা কত সুন্দরভাবে সহজে শেষ হয়ে গেছে। তার মানে আমরা এখানে সংজ্ঞা দিলাম, নর্মালি থার্মোমিটার ইজ ইউজড বাই দ্য ডক্টর টু মেজার দ্য বডি টেম্পারেচার, তোমরা জানো। এখন এটাও তোমরা জানো, ডাক্তারি যে থার্মোমিটার আমরা ঘরে যেটা মাপি, আসলে আমরা 35 ডিগ্রি থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মাত্র 60 ডিগ্রি ব্যবধানের তাপমাত্রা কত আমরা মাপতে পারি। কিন্তু আমাদের যদি ইন্ডাস্ট্রিয়াল কেস, তুমি যদি কোনো এই যে বাংলাদেশে আয়রন তোমার স্টিল মিল আছে, এখানে আমাদের প্রচুর টেম্পারেচার উৎপন্ন হয়। এখানে 200 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, কিন্তু অনেক ক্ষেত্রে 3000 ডিগ্রি বা এর উপর তোমার টেম্পারেচার যায়। তখন আমরা কি করব? তখন তো ডাক্তারি থার্মোমিটার আমাদের কাজ করবে না। তার মানে আমাদের ডিফারেন্ট টাইপ অফ থার্মোমিটার আমাদের দরকার পড়বে তাপমাত্রা পরিমাপ করার জন্য। এখন রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, তার মানে রেজিস্ট্যান্স মেপে তাপমাত্রা ডিটেক্ট করার যে ডিভাইসটা, সেটাকে আমরা আরটিডি থার্মোমিটার আমরা বলতেছি। এবং এখানে যাওয়ার আগে আমরা বলতেছি যে এরা হাই টেম্পারেচার, মানে 200 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যে তাপমাত্রা আছে সেটা কত একুরেটলি কত মেজার করে। তার মানে কথা থেকে বুঝতেছো যে একটা রেজিস্ট্যান্স থার্মোমিটার তাপমাত্রাটা কিভাবে মাপবে তার ইলেকট্রিক রেজিস্ট্যান্স, বা যে তার আমরা ব্যবহার করবো সেই তারের ইলেকট্রিক রেজিস্ট্যান্সটা কত মেপবে। তো ইলেকট্রিক রেজিস্ট্যান্স যদি মাপো, তাহলে অবশ্যই তোমার এই জিনিসটাকে একটা গুড একটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টর হতে পারবো। সুতরাং আমরা কপার, প্লাটিনাম অথবা নিকেলকে কত আমরা ইউজ করতে পারি। এখন প্লাটিনামের কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে তার গলনাঙ্ক উচ্চ। আমি যদি উচ্চ তাপমাত্রা যদি মাপতে চাই, তাহলে আমাকে দেখতে হবে বস্তুটা ওই তাপমাত্রা যাতে না গলে, এবং রেজিস্ট্যান্স এবং তাপমাত্রার যে কার্ভটা এটা লিনিয়ার, যেই কারণে আমরা প্লাটিনামকে কত ইউজ করি। তার মানে প্লাটিনাম তারকে ব্যবহার করে যদি আমি রেজিস্ট্যান্স মেপে যদি কোনো টেম্পারেচার যদি আমি মাপি, তখন ওই থার্মোমিটারের নাম বলবো প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। কপার তারের রেজিস্ট্যান্স মেপে যদি আমি থার্মোমিটার যদি মাপি, ওইটার নাম কি বলবো? কপার রেজিস্ট্যান্স থার্মোমিটার। দুঃখিত, কপার দিয়ে আমরা কোনো থার্মোমিটার রেজিস্ট্যান্স থার্মোমিটার আমরা বানাই না। আচ্ছা, তার মানে এটা মোস্ট সুইটেবল। এই যে একটু আগে বললাম ওয়াই প্লাটিনাম, দেখো একটা লম্বা একটা টেম্পারেচার, হাই টেম্পারেচার পর্যন্ত রেজিস্ট্যান্স এবং তাপমাত্রার যে সম্পর্কটা প্লাটিনামের, এটা হচ্ছে লিনিয়ার। কপারের ক্ষেত্রে উচ্চ তাপমাত্রা পর্যন্ত লিনিয়ার না, নিকেলের ক্ষেত্রে লিনিয়ার না। তাইলে সহজেই বুঝতে পারতেছ এই কপার, নিকেল এবং প্লাটিনামের মধ্যে কোন পদার্থটা রেজিস্ট্যান্স থার্মোমিটারের জন্য সুইটেবল। এই কার্ভ থেকে প্লাটিনাম যে সুইটেবল, এই কনসেপ্টটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? তারপর আমাদের এই সম্পর্কটা থার্মোমিটার বানানোর আগে বিভিন্ন তাপমাত্রায় আমার কত এই প্লাটিনাম তারের কত বিজ্ঞানীরা যখন ডেভেলপ করেন তার রেজিস্ট্যান্সটা কত মাপতে হয়েছে।
এবার আসো, তাইলে এই প্লাটিনামের এখানে গুণগান গাইছে যেগুলো আমরা বলছি, এটা একটা স্টেবল লম্বা একটা তাপমাত্রা পার্থক্য পর্যন্ত বাতাসের চাপের সাথে এটা তোমার কত রেজিস্ট্যান্সের মান অথবা অবস্থানের সাথে এটা কত আসা যাওয়া করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আনরিয়েক্টিভ মেটাল, তার মানে খুব সহজেই অক্সিডাইজেশন, তোমার যদি বাতাসের উন্মুক্ত স্থানে যদি থাকে খুব সহজেই লোহা অক্সিডাইজড হয়ে যায়, স্টিল অক্সিডাইজড হয় না। এরকম তোমরা জানো বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তোমার বাতাসের উপাদান বা জলীয় বাষ্পের সাথে যে রিয়েকশন যেটা আছে বিভিন্ন পদার্থের রিয়েক্টিভিটি বিভিন্ন। তো এটাও একটা কারণ যে প্লাটিনামটা সহজে নষ্ট হয় না এবং খুব সহজেই কত আমরা সরু একটা তার কত আমরা প্লাটিনাম থেকে কত আমরা বের করতে পারি। তার মানে অপারেটিং টেম্পারেচার। হ্যাঁ বলো। হ্যাঁ আমি শুনছি, কে কি বলতে চাইছিল বলো। হ্যালো স্যার আপনি কন্টিনিউ করেন, হয়তো কারো আনমিউট হয়ে গেছে। আচ্ছা, তার মানে এই যে প্লাটিনামের যে গুণাগুণ বললাম, তার মানে এটা হইলো একটা প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের তৈরি করার জন্য বেসিক প্রিন্সিপাল। এখন আমাদের কি করতে হবে, রেজিস্ট্যান্স মাপতে গেলে আমার কত ভোল্টেজ এবং কারেন্টের রিলেশন জানা থাকতে হবে, কারণ আমরা জানি ভি সমান সমান কত আই আর, সুতরাং আর সমান সমান কত ভি বাই কত আই। আমাদের এই ধরনের কত আমাদের কত একটা অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। আর কি থাকতে হবে, সময়ের সাথে সাথে যে প্লাটিনামের তাপটা এটা গরম করা অথবা ঠান্ডা করার মানে গরম করা, তাপমাত্রা বৃদ্ধি অথবা তাপমাত্রা হ্রাস করার করতে একটা ব্যবস্থা থাকতে হবে থার্মোমিটার যদি আমরা তৈরি করি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা থেকে একটু আগে বললাম, এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করব। আমরা যখন এই জায়গায় যখন যাব, জায়গায় কত তখন 0 থেকে 100 ডিগ্রি অথবা 0 থেকে 1200 ডিগ্রি পর্যন্ত আমি কতগুলো দাগ কাটবো, দাগ কাটলে কত আমাদের থার্মোমিটারটা হয়ে যাবে। এখন এটা কিভাবে কাজ করবে, এটা কাজ করার জন্য যে কোনো একটা পদার্থকে তোমরা ছোটবেলা থেকে খেলে আসতেছো অথবা ওয়াটার হিটার দেখছো, যে একটা মেটালকে তার দিয়ে যদি জড়ায় দাও, এরপরে এটার ভিতরে যদি কারেন্ট যদি পাস করো, তাইলে তোমার কি হয়, এই তোমার হিটারটা কত গরম হয় এবং ওইটা যদি একটা পানির পাত্রে রাখো, তুমি কত পানি গরম করে খাও, তাহলে এখানেও সেম জিনিস। ঠিক আছে, তার মানে সেম জিনিস থাকলে এবং জুলের সূত্র থেকে তোমরা ইন্টার থেকে জানো, এখানে যদি এইচ এর তাপমাত্রা যদি কি পরিমাণ তাপ এখানে প্রবাহিত হচ্ছে সেটার ফর্মুলা কত ভি আই টি অথবা বি স্কোয়ার আর টি, না আই স্কোয়ার আর টি, আর ফলে বি স্কোয়ার দিয়ে ফর্মুলা কত বি স্কোয়ার বাই আর স্কোয়ার। আর মান তো আমরা এখানে জানি না, সুতরাং এখানে আমাদের ফর্মুলা হবে কত ভি আই টি। জানি না আমরা জুলের সূত্র থেকে ফর্মুলা আমরা জানি না। হ্যালো, তার মানে আমি এখানে আমি হিট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি কত এই কাজগুলো কত আমি ব্যবহার করতে পারবো। এই যে ওরা তোমার কত একই জিনিসের কত কত দিয়ে দিছে যে প্লাটিনাম তারটাকে তুমি যদি গরম করো, আচ্ছা এখানে কথা আছে, কথাটা মিস করছি। তুমি যখন সুইচটা যখন অন করবা তখন কারেন্টটা কি তোমার কত ফ্লো হবে কত এই প্লাটিনাম তারের মাঝখান দিয়ে ফ্লো হইলো। ফ্লো হওয়ার কারণে কি হবে, তোমরা জানো কারেন্ট যদি ফ্লো হয় এবং রেজিস্ট্যান্স তোমার যদি থাকে তখন তুমি রেজিস্ট্যান্স মাপতেছো, কিন্তু তাপমাত্রা যখন যদি বাড়ায় দাও তখন কত কোনো একটা মেটালের অনুপ্রমাণ কত ভাইব্রেশন কত বেড়ে যায়। তার মানে এরা কারেন্টের ফ্লো অথবা ইলেকট্রনের ফ্লো এর কারণে কত নতুন করে বাধা উৎপন্ন করে, যেই কারণে তোমার কত প্লাটিনাম তারটা কত গরম হয়ে যাবে কারেন্ট যাওয়ার সময়। ঠিক আছে, এখন তোমার টেম্পারেচারের সাথে কিভাবে বেরি করে, এই যে আমি একটু আগে যে কথাগুলো বললাম সেখানে প্লাটিনামের যে অ্যাটম গুলো আছে, ইলেকট্রন গুলো আছে, পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল যখন তুমি যখন দিয়ে দিছো, টেম্পারেচার যখন লো তখন কত তোমার এই যে অ্যাটমের যে ভাইব্রেশন সেটার এমপ্লিটিউড হবে কত খুবই কম, কিন্তু টেম্পারেচার যখন হাই হবে ইলেকট্রন এমপ্লিটিউড লো হওয়ার কারণে কত ইলেকট্রন খুব সহজেই কত দুইটা লেয়ারের মাঝখান দিয়ে কত এক জায়গা থেকে আরেক জায়গায় পজিটিভ প্রান্ত থেকে কত নেগেটিভ প্রান্তে কত যাইতে থাকবে। কিন্তু টেম্পারেচার যখন হাই হবে, টেম্পারেচার যখন বাড়বে তখন দেখো এগুলো কাঁপাকাঁপি শুরু করে দেয়। কাঁপাকাঁপি শুরু করে দেওয়া মানে কত তোমার রাস্তা বন্ধ করে দেওয়া, বাংলাদেশের ট্রাফিক জ্যামের মতো ব্যবস্থা হয়ে গেছে। তার মানে তুমি গাড়ি নিয়ে কত স্পিডে আর কত যাইতে পারবে না। সুতরাং তোমার কত এখানে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। যখন তোমার তাপমাত্রা যখন বাড়বে তখন লেস অ্যামাউন্ট অফ কত ইলেকট্রন কত নেগেটিভ পয়েন্টে কত যাবে, সুতরাং তোমার কত রেজিস্ট্যান্সটা কত বাড়বে। এবং এই বাড়ার কারণে আমরা তখন ক্যালিব্রেশন করে কত আমরা এই থার্মোমিটারটা কত বের করবো। এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে তোমার কত
শেষ। শেষ হলে একটা থার্মোমিটারের বেসিক যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালটা বুঝতে কিভাবে একটা রেজিস্ট্যান্স থার্মোমিটার বানাবো সেটা আশা রাখি বুঝতে তোমাদের কত সমস্যা হয় নাই। এই স্লাইডটা যে দেখাইলাম, এই স্লাইডটাই কি তোমাদের কি কোনো সমস্যা আছে? না স্যার, ঠিক আছে। সমস্যা যদি না থাকে, এতক্ষণ যে কথাগুলো বললাম এখন কিন্তু আমি আর কথা বলবো না। তার মানে ডেসক্রাইব দ্য প্রিন্সিপাল, কনস্ট্রাকশন এন্ড ওয়ার্কিং অফ এ প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার, ডিসকাস ইটস ইউজফুলনেস। তার মানে এই ফর্মুলা হলো তাপমাত্রার সাথে আর নট আলফা টি বিটা স্কোয়ার, আমরা বিটা কত আমি কত বাদ দিয়ে দিলাম। মেল্টিং পয়েন্ট আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিম্ন স্থিরাঙ্ক, বয়লিং পয়েন্ট ওয়াটার কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এর চাইতে বেশি তাপমাত্রায় যদি ক্যালকুলেশন করতে চাই আমি বয়লিং পয়েন্ট অফ সালফার রাখলাম, এটা হচ্ছে কত 444.6 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে আমি সমীকরণটাকে লিনিয়ারাইজ করে কত 2 নম্বর সমীকরণ নিয়ে আসলাম। তার মানে সি এর মানটা কত আমার এখানে জানা থাকতে হবে। সি এর মানটা যদি জানা থাকে, টিপি দিয়ে বলতেছি যে প্লাটিনাম তারের যে তাপমাত্রা, তার মানে রেজিস্ট্যান্স যদি মাপি টিপি বাই 100, এইভাবে কত আমি সমীকরণটা কত, যে এই সমীকরণটা এখানে টিপি বাই টিপি সমান কত আর টি মাইনাস কত আর নেট আর 100 মাইনাস কত আর নট ইন্টু কত 100। তার মানে প্রত্যেকটা দাগের জন্য আমার তাপমাত্রা কতটুকু, সেটা কত ফান্ডামেন্টাল ইন্টারভ্যাল কতটুকু, এটা আমরা কত বের করতে পারলাম। আচ্ছা, এখানে শুনি না স্যার, শোনা যায় না। না স্যার, শুনতে পাইছি, অনেক টেনশন কথা আসছে। শুনতে না পেলে না স্যার বলছো কেন? একটা মোবাইলে কল রিসিভ করছি, সাথে সাথে তোমার হটস্পট চলে গেছে। কথা ভেঙে ভেঙে আসতেছে। কথা একটু ভেঙে ভেঙে আসবেই, এটা নিয়ে আমাদের অনেক সময় তোমাদের অনেকের কথাও আমি ভেঙে ভেঙে পাই। এই অবজেকশন দিয়ে লাভ নাই, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এখানে 6 নম্বর যে সমীকরণটা, এটা একটা ডিরাইভড সমীকরণ, এখানে আমরা ডিরাইভ করতে যাচ্ছি না। 6 নম্বর সমীকরণটাকে কারেকশন করে আমি কত 8 নম্বর সমীকরণ নিতে পারি, পরে আলফা এবং বিটার মান বসায় আমি কত ডেল এর মানটা কত আমি বের করতে পারি। মনে রাখবা, আলফা হইছে বিটা হইছে নেগেটিভ আর ডেল হইছে কত পজিটিভ কোয়ান্টিটি। এখানকার এই যে 6 নম্বর সমীকরণটা কোত্থেকে আসলো, 6 নম্বর সমীকরণটা কোত্থেকে আসলো এটা বাদ দিয়া আর বাকি যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু আমি কিন্তু খুব ভালোভাবে আলোচনা করছি। সুতরাং এখানে আশা রাখি তোমাদের কোনো কনফিউশন থাকবে না। তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, 7 নম্বর সমীকরণ বাদ দিয়া এটা তোমাদেরকে অন্যরা তোমার এক্সপেরিমেন্টাল এবং থিওরিটিক্যালি এটা প্রমাণ করে এখানে ডেলের মানটা বের করছে, ওই যে আলফা এবং বিটার মানের সাহায্যে একটা সম্পর্কিত কারেকশন করার জন্য। তার মানে পরীক্ষায় যদি আসে তোমাদের ডেসক্রাইব দ্য প্রিন্সিপাল, কনস্ট্রাকশন এন্ড ওয়ার্কিং অফ এ প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার, তাহলে এই প্রিন্সিপালটা এখান থেকে লিখতে পারবা, অথবা শর্ট কোশ্চেন হিসেবে স্লাইড থেকে তুমি এখানে নতুন কিছু লাইন কত তুমি এড করতে পারবা, যারা আরো সুন্দর করে লিখতে চাও। এবার প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার আমি বর্ণনা দিলে আমার কি লাগবে, আমরা এতক্ষণে যা পড়লাম, এই যে প্লাটিনাম একটা কয়েল লাগবে যেটা তোমার কত উত্তপ্ত হবে, এবং এই তারটা একটা নির্দিষ্ট একটা দৈর্ঘ্য লাগবে, 100 মিটার হোক, 1 মিটার হোক, 2 মিটার হোক, 3 মিটার হোক, 4 মিটার হোক, 5 মিটার হোক, এবং চিকন যেহেতু তার, এই তারটাকে আমার কত 2 প্রান্তে নেওয়ার জন্য আমার কতগুলো চুরি বসাই দিলাম। এই চুরিগুলোর মাঝখানে কত, চুরি মানে হাতের চুরির মতো, চুরি মানে চুরি বলছি আমি, রিং।
এই চুরিগুলি বসাই দিলে তারটা কত সোজা থাকবে, তুমি আঁকা বাঁকা করবে না। এখানে প্লাটিনাম তার থেকে দুইটা এবং এটার দুই প্রান্তে রেজিস্ট্যান্স মাপার জন্য আরো দুইটা টার্মিনাল আনলাম। তার মানে C1 C2 হচ্ছে দুইটা তোমার হচ্ছে কত, তোমার হচ্ছে পরিমাপ করার জন্য টার্মিনাল, আর P1 আর P2 হচ্ছে কত প্লাটিনাম রেজিস্ট্যান্স। যে তারটা আমি জড়াইলাম সে তারের কত দুই প্রান্ত। এখানে দেখতেছো যথারীতি কত 4টা টার্মিনাল হয়েছে। এখন এই সমস্ত অ্যারেঞ্জমেন্টটাকে তুমি যদি কোনো একটা দিয়া যদি ঢুকাও, তার মানে পোর্সেলিন অথবা সিরামিকের কোনো একটা ইলেকট্রন এবং তাপ উপরিবাহী, সরি বিদ্যুৎ এবং তাপ উপরিবাহী এইরকম পদার্থ দিয়ে যদি ছোট করে যদি তুমি যদি ঢেকে দাও এবং ওইটাকে যদি কোনো বস্তুর কন্টাকে যদি রাখো, C1 C2 P1 P2 সাথে যদি তোমার যদি ডিভাইস বা ইনস্ট্রুমেন্টের যদি যোগাযোগ থাকে, তুমি সহজেই কত তাপমাত্রা রেজিস্ট্যান্সের সাথে তাপমাত্রার যে বৃদ্ধি সে বৃদ্ধি মাপতে পারবা। এবং তোমার ইনস্ট্রুমেন্টটা যেটা আছে সেটা রেজিস্ট্রের সাথে তাপমাত্রা কত ক্যালিব্রেশন কার্ভ সহ থাকলে তুমি সরাসরি কত তাপমাত্রাটা কত পরিমাপ করতে পারবা। তাহলে এই বর্ণনা শেষ। তার মানে এখানে দেখো যেহেতু 4টা টার্মিনাল আছে, শেষ পর্যন্ত একটা হুইস্টন ব্রিজ তৈরি হয়েছে। এই হুইস্টন ব্রিজের নাম মনে আছে তো না ভুলে গেছো গা? মনে আছে স্যার। হুইস্টন ব্রিজের যদি নাম মনে থাকে, তোমরা জানো যে একটা নির্দিষ্ট পয়েন্টে তুমি যখন রেজিস্ট্যান্সের একটা নির্দিষ্ট মান থাকে তখন গ্যালভানোমিটারে কাটার কত ডিফ্লেক্টর তো শূন্য হয়। ওই শূন্য হইলে যে কন্ডিশন গুলো আছে সেই কন্ডিশনটা তুমি যদি বসায় এখানে কত যে তাপমাত্রা তুমি মাপতে পারতেছো সেই তাপমাত্রা কত রেজিস্ট্যান্সের সমীকরণ পাও, সমীকরণ পাওয়া তখন ইজিলি তুমি কত এই সমীকরণটা কত ডিরাইভ করতে পারো। এখানে কোনো রকেট সায়েন্স নাই, এখানে কোনো বুঝাইবার কোনো জিনিস নাই, সম্পূর্ণ ইন্টারমিডিয়েটের জ্ঞান থেকে তুমি এই জিনিসটা কত ক্লিয়ার করে ফেলতে পারবে। তার মানে শেষ। এবার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমরা এইসব গল্প বলে ফেলছি, পরীক্ষার খাতায় আসলে কত দিয়ে দিবা। তাহলে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার শেষ। এবার হইছে থার্মোকাপল। আরো আছে স্যার, আরো 3টা থার্মোমিটার আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এই থার্মোকাপলের ক্ষেত্রে সিবেক এফেক্ট এবং পেলিশিয়ার এফেক্ট, এটার তো নাম শুনছো তোমরা, নাম শুনছো না? না তা শুনো নাই? হ্যালো, শুনো নাই? তাহলে বাসায় যে ইন্টারমিডিয়েটের বই আছে অথবা ছোট ভাই বোনের ইন্টারমিডিয়েটের বই আছে, বইটাই না এখন আনো, আইনা পাতা উল্টায় দেখো সিবেক এফেক্ট, পেলিশিয়ার এফেক্ট, এরপর হচ্ছে তোমার হচ্ছে ব্যাটারি, এই জিনিসগুলো আছে কিনা। না শুনে তুমি কিভাবে ভর্তি পরীক্ষা দিলা, কিভাবে ইন্টার পাস করলা, এটা নিয়ে আমার ডাউট আছে। তোমার সার্টিফিকেট রিভিউ করতে হবে। যদি না শুনে থাকো আজকে 9, 10 বা ইন্টারমিডিয়েটের বইটা আবার দেখবা। আর যদি এটা যদি না পারো নিজের ভর্তি যেটা আছে সেটা ক্যান্সেল করে ফেলবে। সিবেক এফেক্ট এবং পেলিশিয়ার এফেক্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার ডিসিমিলার, মানে দুইটা ভিন্ন ধরনের মেটালিক ওয়্যার দিয়ে যদি তুমি একটা কোনো জংশন তৈরি করো এবং জংশনের দুই প্রান্তের তাপমাত্রায় যদি পার্থক্য থাকে, একটু আগেও বলছিলাম, তখন কি তোমার এখানে ইলেকট্রিসিটি ফ্লো হয়। ইলেকট্রিসিটি ফ্লো তখনই হইতে পারবে কেবলমাত্র যখন এখানে কোনো ইএমএফ কত ডিরাইভ করবে, ইএমএফ কত উৎপন্ন হবে। ইএমএফ মানে কত? ইলেকট্রোমোটিভ ফোর্স, বাংলায় তোমরা যেটাকে বলো তড়িৎচালক শক্তি। তাহলে এটার যে বর্ণনাটা আয়রন এবং কপারের ক্ষেত্রে কোনটা হবে সেটা এখানে দেওয়া আছে এবং মূল কথাটা কথা আমি বলে ফেলছি। এখন যে ইএমএফটা হইলো, সেই ইএমএফটা তাপমাত্রার সাথে সেই ইএমএফটা লিনিয়ার একটা সম্পর্ক আছে সেটা কত আমাদের বের করতে হবে। বের করতে হলে তখন যদি পাই, তার মানে ইএমএফ মাইপা আমি কত তাপমাত্রা মাপতে পারবো। তার মানে এই যে তোমার তাপমাত্রার পার্থক্যের কারণে তোমার যে ইলেকট্রিসিটি ফ্লো হইলো সেটার নাম হলো কত থার্মো ইলেকট্রিক কারেন্ট, আর এই ঘটনাটার নাম হলো কত সিবেক এফেক্ট। এখন তুমি তাপমাত্রা এবং এই যে ইএমএফ এর যদি একটা কার্ভ আঁকো, এই কার্ভটা দেখো 270 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তোমার পটেনশিওমিটার অথবা যে ব্যাটারি অথবা তোমার ইএমএফ ভোল্টেজ মিটার, ভোল্ট মিটার দিয়ে যেটা দিয়ে তুমি মাপতেছো না কেন, সেটা দিয়ে দেখা যাচ্ছে কত ইএমএফ কত বৃদ্ধি পায়। 270 ডিগ্রি তাপমাত্রায় তোমার হচ্ছে কত ইএমএফ এর কোনো হ্রাস বৃদ্ধি নাই। 270 এর পরে এটা কি আবার কমতে থাকে বি পয়েন্টে যখন আসে তখন তোমার কত এই
ইএমএফ যেটা আছে সেটা তোমার কত নেগেটিভ রিফ্লেকশন করে। তাহলে তিনটা পার্টে এখন একটা শব্দ আছে নিউট্রাল টেম্পারেচার। এই 270°C তাপমাত্রায় যে তাপমাত্রা সেটাকে আমরা নিউট্রাল টেম্পারেচার বলি। এখন আমার প্রশ্ন হইল এবার কাকে ধরবো? এবার ধরবো আমি দেখি তো কাকে আমার পছন্দ হয়। আরে বাপরে, সম্রাট। রুল নাম্বার 18 সম্রাট আছেন আপনি? রুল নাম্বার 18 সম্রাট নাই? হ্যালো, রুল নাম্বার 33 তামিম আছো? রুল নাম্বার 33 তামিম নাই। রুল নাম্বার 45 তারিকুল আছো? এই তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। তোমরা কি সবাই কি চলে গেছো আসলে? না স্যার, আপনার সাথে স্যার। তোমরা তো এটা চিটিং করো। এরকম চিটিং করলে জীবনে তো ধরা খাইবা। এটা কিন্তু চালাকি না, এটা কিন্তু সম্পূর্ণ বোকামি। আমি একদিনই একটা কথা বলছি, আমি খারাপ শিক্ষক হইলেও কিন্তু আমার মেধা, যোগ্যতা এবং সবকিছু দিয়ে তোমাদের এখন যে লেভেলে আছো আমার লেভেলে কিন্তু তোমরা সবাই কিন্তু পৌঁছাতে পারবে না। সুতরাং তোমাদেরকে ধরে নিতে হবে। আমার লেকচার একটু কঠিনও যদি মনে হয় বা বোধগম্য যদি মনে হয়, যেহেতু আমার যেটা নিয়ে ডিসকাস করতেছি সেটা তোমাদের চাইতে কয়েক গুণ বেশি জ্ঞান আছে, আমার কাছে হয়তো বা কিছু শেখার চেষ্টা আছে, শিখার থাকতে পারে। তোমরা যদি ইগনোর করো এবং এটা একটা প্র্যাকটিস হয়ে যায় তখন কিন্তু জীবনে ধরা খাইবা। কর্মক্ষেত্রে যখন যাইবা তখন বসকে তুমি সহ্য করতে পারবে না, বসকে ইগনোর করবা। সংসার যখন করবা তখন দেখবা যে বউকে ইগনোর করবা, লাইফ কিন্তু হেল হয়ে যাবে। এইভাবে কিন্তু মানুষের মধ্যে কমপ্লেক্সিটি তৈরি হয় ডিসিপ্লিন আমরা যখন না মানি। আমার প্রশ্ন ছিল 270°C তাপমাত্রায় এই 1.8 তাপমাত্রাটাকে নিউট্রাল টেম্পারেচার বলে। এই নিউট্রাল শব্দটা এখানে কেন আসলো অথবা নিউট্রাল টেম্পারেচার কাকে বলে, এই সংজ্ঞাটা শুধু গ্রাফ থেকে তোমরা আমাকে দাও, মুখস্থ করতে যাও কেন? বলো, যে কয়েকজন বলো। এই ইএমএফ সবাই চুপ। তোমরা সরি আবার বলো, আমি শুনতে পারি নাই। এই টেম্পারেচারে ইএমএফ এর কোনো চেঞ্জ নাই। রাইট। তার মানে অন্যভাবে যদি বলতে পারো যে 270°C তাপমাত্রার সাথে তাপমাত্রাটা ইএমএফ নিরপেক্ষ। কারণ ইএমএফ এর কোনো চেঞ্জ নাই, ইএমএফ নিরপেক্ষ। আমি এই নিউট্রাল শব্দটা কেন আসলো সেটাতে এরকম স্থূলভাবে বোঝানোর জন্য আমি বাক্যটা বললাম, কিন্তু তুমি যে বাক্যটা বলছো এটাই সঠিক। তার মানে তাপমাত্রার সাথে ইএমএফ কোনো তার ব্যবহারে কোনো পরিবর্তন নাই, সে নিউট্রাল ব্যবহার দেখায়। তাহলে 270° পর্যন্ত আমার এই থার্মোকাপল যদি ইউজ করি তার মানে আমাকে দুইটা ভাগে তাপমাত্রা মাপতে হবে। একটা হচ্ছে 270 পর্যন্ত, আবার আর একটা ক্যালিব্রেশন তৈরি করতে হবে 270 থেকে 540 পর্যন্ত। এরপরে আমি যদি যাই আমাকে নতুন করে একটা কার্ভ তৈরি করতে হবে, তার মানে কয়েক রকমের কার্ভ তৈরি করতে হবে। তার মানে দেখা গেছে এই যে কপার এবং আয়রন যেটা আমি মাপলাম এটা সবচেয়ে ভালো এবং সহজে কাজ করতে সক্ষম হয়েছে কত? 270 পর্যন্ত ম্যাক্সিমাম। তার মানে আমি 1200, 1300, 3000 যদি মাপতে চাই আমাকে নতুন কোনো পদার্থ অথবা নতুন কোনো থার্মোমিটার কত বের করতে হবে। এই যে উচ্চ তাপমাত্রা যেটা মাপি, গ্রিক শব্দ পাইরু থেকে আসছে। উচ্চ তাপমাত্রা মাপার যে যন্ত্রগুলো সেগুলোকে আমরা কত পাইরোমিটার আমরা বলে থাকি। তাহলে এখানে যথারীতি এখানে যে সমীকরণটা আছে এটা খুব সহজ একটা জিনিস। এবার আসো এই প্রপার্টিটা ব্যবহার করে তার মানে আমাদের এই ধরনের একটা ক্যালিব্রেশন কার্ভ তৈরি করতে হবে। কার্ভ তৈরি করে কত আমি থার্মোমিটার তৈরি করব। তাহলে থার্মোমিটার তৈরি করার জন্য এখানে এই যে কপার এবং আয়রনের
যে তোমার যে জংশন যেটা আছে, এই অংশটুকু যেটা আছে, এই অংশটুকুকে আমি খুব ছোট করে একটা জংশন, একটা দুইটা তারের যে মিশ্রণ এখানে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এটা আগের মতো কত টার্মিনাল দিয়ে বের করে নিয়ে আসলাম, যেটা দিয়ে কত আমি তাপমাত্রা কত আমি মাপতে পারবো। তার মানে একটা গ্যালভোমিটার দিয়ে কত তাপমাত্রা না, তাপমাত্রার সাথে কত আমি কত ডিফ্লেকশন মাপতে পারবো। একটা গ্যালভোমিটার যদি আমি ব্যবহার করি খুব সহজেই কত গ্যালভোমিটার ডিফ্লেকশন দিয়ে অথবা ভোল্ট মিটার দিয়ে আমি কত ভোল্ট মিটার এবং তাপমাত্রাটা মাপতে পারবো। এই ক্যালিব্রেশন কার্ভ তৈরি করলাম, তার মানে এখানকার রেজিস্ট্যান্সের সাপেক্ষে যে কোনো জায়গায় কত আমি তাপমাত্রাটা তোমার কত এই গ্যালভোমিটার ডিফ্লেকশনটাকে দেখে আমি যে কোনো জায়গায় কত তাপমাত্রা আমি বলতে পারবো, তাহলে শেষ। তো পটেনশিওমিটার যদি ব্যবহার করো, এটা যদি প্রশ্ন যদি করি যে একটা থার্মোকাপলের কি, থার্মো ইলেকট্রিক থার্মোমিটার প্রিন্সিপাল কি, প্রিন্সিপাল হইলে তোমার এটা কিভাবে তুমি মাপবা, তাহলে যদি আমি না বলে যদি দেই তাহলে তুমি গ্যালভোমিটার দিয়ে এখানেই শেষ করতে পারো। আর পটেনশিওমিটার যদি বলে তোমরা ইন্টারে প্র্যাকটিস করছো, প্র্যাকটিস করলে এখানে একটা নাল পয়েন্ট আমরা বের করব, নাল পয়েন্ট বের করলে এখানকার যথারীতি কত বিভিন্ন ফর্মুলা আছে, প্র্যাকটিক্যালও আছে, সেই প্র্যাকটিক্যাল অনুসারে কত আমরা এটা বের করে ফেলবো, তাহলে শেষ। এটা হলো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। হিলিয়াম বাবুর প্রেসার থার্মোমিটার এটা তোমাদের নাই সিলেবাসে, এগুলো নাই, তার মানে এটা শেষ। এবার আসো পাইরোমিটার। পাইরোমিটার শব্দটা আসে গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ পাইরো যেটা আছে, তার মানে উচ্চ তাপমাত্রা যখন আমি মাপবো তখন আমি সেই থার্মোমিটারকে বলবো পাইরোমিটার। তার মানে এই থার্মোমিটারের তোমার ফেরি যে থার্মোমিটারটা তোমার পাইরোমিটার কাকে বলে, তার মানে আমাদের দুই ধরনের পাইরোমিটার আছে। একটা হচ্ছে তোমার হাই টেম্পারেচার তোমার রেডিয়েশন মেজার করবে, যখন টোটাল অ্যামাউন্ট অফ হিট অফ রেডিয়েশন ইমিটেড বাই দ্য হট সোর্স, পুরা যেই যতটুকু হট সোর্স বা উষ্ণ বস্তু যতটুকু রেডিয়েশন সে ইমিট করবে, সেটা স্টিফেনের একটা সূত্র আছে, সেটা দিয়ে আমরা মাপবো, সেটাকে আমরা বলবো টোটাল রেডিয়েশন পাইরোমিটার। আরেকটা আছে আমি নির্দিষ্ট একটা ওয়েভলেংথের পার্থক্যের জন্য এই তোমার যেই বস্তুর তাপমাত্রা পাববা সেই বস্তু যে রেডিয়েশনটা দিল সেটা তোমার জানা একটা বস্তু রেডিয়েশনের সাথে একটা ল্যাম্পের সাথে আমি কম্পেয়ার করব, কম্পেয়ার করে যখন বলবো তখন এটাকে আমরা বলি অপটিক্যাল ফিলামেন্ট কত পাইরোমিটার। এই দুইটা পাইরোমিটার তোমাদেরকে এখানে আমি পড়াচ্ছি। তো এখানে টোটাল রেডিয়েশন পাইরোমিটার নিজেই বুঝতেছো যে এখানে টোটাল রেডিয়েশন যেটা সেটাকে সে কত মাপবে। মাপার পরে আমাদের এখানে আমি চলে যাচ্ছি, এখানে আর আমি কিছু বলতেছি না, এগুলো তোমরা বই পড়ে নিবা। তাইলে এটা দরকার। তার মানে আমরা এতক্ষণ রেজিস্ট্যান্স থার্মোমিটার, থার্মোকাপল, ডাক্তারি থার্মোমিটার যেগুলো আমরা পড়লাম, প্রত্যেকটা জিনিসকে আমার বস্তুর কন্টাক্টে রাখতে। কেউ কিছু বলছো? আবার বলো, আমি মিস করছি, কে কি বলছো? হ্যালো হ্যালো স্যার আপনি কন্টিনিউ করেন, মনে হয় কারো ভুলে আনমিউট হয়ে গেছিল মাইক্রোফোন। আচ্ছা, এটা মনে করো একটা সূর্য অথবা একটা তোমার দূরবর্তী কোনো বস্তু যেখানে আমাদের কন্টাক্ট করা সম্ভব না, কোনো নক্ষত্র হতে পারে, কোনো গ্রহ হইতে পারে, 2 মাইল দূরে কোনো একটা তোমার ইন্ডাস্ট্রি ফার্নেস হইতে পারে, যেটার কাছে গেলে আমাদের বিষাক্ত গ্যাস থাকতে পারে, যে কোনো একটা কন্টামিনেশন থাকতে পারে, তখন আমরা কিভাবে মাপবো? তার মানে তখন আমাদের নন কন্টাক্ট থার্মোমিটার দরকার। নন কন্টাক্ট থার্মোমিটারের জন্য আমার লাইট রে অথবা ইলেকট্রোম্যাগনেটিক রে যেটা আছে, রেডিয়েশন যেটা আছে, এটাকে ক্যাপচার করার কত আমার ব্যবস্থা থাকতে হবে। এখানে এই যে এ আর এ প্রাইম যে দুইটা তোমার ছিদ্র আছে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স থেকে পড়ানো। দূরের কোনো বস্তু থেকে তোমার কত এই যে আলো অথবা রেডিয়েশন যেটা আছে সেটা কত আপতিত হইল, আপতিত হওয়ার পরে এটা দেখো অবতল, এই রেডিয়েশনটাকে একটা তোমার এস একটা তোমার হচ্ছে একটা ব্ল্যাক বস্তু, যেটাকে তোমার এখানে সমস্ত রেডিয়েশনটা তোমার কত এখানে এস যেটা আছে এই স্ক্রিনে কত আনতে হবে। তাহলে দুইটা অবতল লেন্স দিয়ে আমি কত নিয়ে আসলাম। এখন এটা এদিকে ওইদিকে যাতে বিক্ষিপ্ত যাতে না হইতে পারে, সেই কারণে আমরা করলাম কি, সেই কারণে আমরা এই দুইটা আয়না রাখলাম, এম এবং এম প্রাইম। এম এবং এম প্রাইমের মধ্যে যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়া আমার কত এখানে কত এই সমস্ত রেডিয়েশন যেটা দূর থেকে আসবে, শুধুমাত্র এখানে যে ধাতব যে পাতটা আছে এই প্রান্তটা সামনের ফ্রন্ট ফেসটা হচ্ছে তোমার হচ্ছে ব্ল্যাক করা,
এখান থেকে একটা টার্মিনাল আসবে তোমার কত এই যে মিলি ভোল্টমিটার গ্যালভানোমিটারে, আর অপর প্রান্ত ঠান্ডা প্রান্ত থেকে আরেকটা টার্মিনাল আসবে কত মিলি ভোল্টমিটারে। তার মানে এটা একটা থার্মোকাপল হয়ে গেল। তার মানে যত আলো আসলো এবং ফোকাসিংটা আমি যে আমার চোখ আছে এই চোখ দিয়ে আমি এই দুইটা লেন্সকে কত কমায় বাড়ায় আমি এখানে সমস্ত রেডিয়েশনটা এখানে এস বিন্দুতে একটা বিন্দুতে ফোকাস হচ্ছে কিনা সেটা আমি দেখবো। তখন আমার ইমেজটা হবে কত ইন ফোকাস হলে আমার ইমেজটা হবে কত ফিগার এ এর মতো। আর যদি আউট অফ ফোকাস যদি হয় তার মানে আমার ইমেজটা হবে এরকম। তাহলে সেই ক্ষেত্রে আমি বুঝতে পারবো যে সমস্ত রেডিয়েশনটা আমার ফোকাসিংটা কত প্রপার হয়েছে কিনা। প্রপার হইলে যেহেতু কোনো বস্তুর উপর আলো বা রেডিয়েশন পড়লে যেহেতু তোমার কত তাপমাত্রা যেহেতু বাড়ে, তার মানে কতটুকু তাপমাত্রা বাড়লো সেটা আমার এই থার্মোকাপল যেটা আছে সেই থার্মোকাপল দিয়ে কত আমি সহজেই মাপতে পারবো। আর এখানে একটা এই যে র্যাঙ্ক এন্ড পিনিয়ন সিস্টেম বলে, তোমরা মাইক্রোস্কোপ ইন্টারমিডিয়েটে হ্যান্ডেল করছো বা ঘরের মাঝে যেরকম বিভিন্ন ইলেকট্রিক্যাল অথবা খেলনা যন্ত্রপাতি তোমরা ইউজ করো, যেটা কত একটা স্ক্রু ঘুরায় ঘুরায় কত তুমি কত এটাকে 8 পিস করে কত তুমি ডিসটেন্সটাকে কত অ্যাডজাস্ট করতে পারো, লেন্সের ফোকাস দূরত্ব গুলো কত অ্যাডজাস্ট করতে পারো। তাহলে এই বাক্সটার যে বর্ণনা এই বর্ণনাটা আমি দিলাম ধরনে, তার মানে এ এবং এ প্রাইম হচ্ছে কত একটা ছিদ্র, যে ছিদ্র দিয়ে তোমার কত রেডিয়েশন কত ঢুকবে দূরবর্তী কোনো বস্তু থেকে। ঢুকে কত দুইটা মিরর আছে সি সি, এই দুইটা মিররে আপতিত হবে। আপতিত হইলে প্রতিফলনের সূত্র অনুসারে এদের যে ফোকাস দূরত্বে আমি এমন একটা বস্তু রাখবো যে সমস্ত রেডিয়েশনকে শোষণ করবে। তার মানে তার সামনের যে প্রান্তটার তাপ বৃদ্ধি পাবে কিন্তু নিচের যে প্রান্তের তার তাপমাত্রা কত কম থাকবে। সুতরাং সামনের প্রান্ত এবং নিচের প্রান্তকে দুইটা ইলেকট্রিক তার দিয়ে যদি আমি বের করে যদি একটা থার্মোকাপলের সাথে গ্যালভানোমিটারের সাথে যদি যোগ দেই এটা একটা থার্মোকাপল হয়ে গেল। এবং এই এম এবং এম প্রাইম মিররটা কেন রাখছি, এই রেডিয়েশন যেগুলো তোমার এই দর্পণ থেকে আপতিত হয়ে এখানে আসবে এগুলো বিক্ষিপ্ত ভাবে না যায় যাতে একটা বিন্দুতে যাতে ফোকাস হয়। ফোকাস হলে ছবিটা হবে ফিগার এ এর মতো, আর ফোকাস যদি ভালোভাবে না হয় তখন হবে বি এর মতো। তার মানে আমাদের ফর্মুলা শেষ, বর্ণনা শেষ হলে এটা হচ্ছে তোমার হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা কিভাবে আসলো এটা তোমাদের জানার দরকার নাই। শেষ পর্যন্ত তুমি এখানে এরকম একটা ক্যালিব্রেশন কার্ভ পাইবা যে তাপমাত্রার সাথে তোমার কত রেডিয়েশনের যে রিলেশন হইলে তুমি এই ফর্মুলাটা পাবা। ফর্মুলাটা পাইলে এটা হচ্ছে তোমার কত ফাইনাল ফর্মুলা। এখানে এই যে মিলি ভোল্টমিটারের যে রিডিং V2 V1 এটা যদি জানা থাকে তার মানে উষ্ণতম বস্তুর তাপমাত্রা T2 তাপমাত্রা কত সেটা তুমি কত জানতে পারবা। এখন এই তাপমাত্রা আসলে আমি যদি এখানে যদি 500 পর্যন্ত মাপতে পারি, এটাকে আমি 1500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মাপতে চাই, তাইলে আমি কি করব? তখন আইপিসের সামনে আমি একটা ডিস্ক রাখবো। একটা ডিস্কের পরিধি তোমরা জানো 360 ডিগ্রি যদি থাকে তাইলে আমার এই ফর্মুলা যদি আসে তাইলে আমার শেষ পর্যন্ত থিটার সাথে আমার কত এই ফর্মুলাটা আমি কত পেয়ে যাব। তখন টি এর মানটা দেখো T1 360 ডিভাইডেড বাই কত থিটা। তার মানে এখানে 360 এর এখানে যদি খুব ছোট যদি একটা অ্যাঙ্গেল যদি রাখি তাইলে এই ভাগফলের মানটা হবে কত বেশি। তখন আমি কত আগে যেখানে 300 মাপতে পারতাম এখানে মনে করো 5 গুণ 10 গুণ কত বেশি তাপমাত্রা কত আমি মাপতে পারবো। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে থিটার মান যদি 22.5 ডিগ্রি হয় আমরা আগে যদি 1500 কেলভিন মাপতে পারতাম এখন মাপতে পারবো কত আমি 3000 ডিগ্রি কেলভিন পর্যন্ত। তাইলে এটা শেষ। অপটিক্যাল পাইরোমিটার আমি কিন্তু আর 5-7 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। অপটিক্যাল পাইরোমিটারের কাজ কি? এখানে একটা লেন্স আছে, এই লেন্সটা উত্তল লেন্স, তার মানে অসীম দূরত্ব থেকে আগত আলোক রশ্মি এই লেন্সে আপতিত হওয়ার পরে পরস্পর সমান্তরাল হইয়া এখানে ফোকাসে এই বিন্দুতে মিলিত হইল। ফোকাসে আমি আমাদের ইলেকট্রিক বাল্বের মতো একটা ফিলামেন্ট রাখলাম, একটা ইলেকট্রিক বাল্ব রাখলাম। এটা তোমার এই আলোক রশ্মি যেটা ফোকাসে মিলিত হওয়ার পর কত এটা আবার কত আগের মতো কত বিক্ষিপ্ত হয়ে তোমার কত আরো দুইটা লেন্স হয়ে কত তোমার কত চোখে যাবে। এখন তোমার যে ফিলামেন্ট আছে এই ফিলামেন্টের তাপমাত্রাটা তুমি রেজিস্ট্যান্সের মান কমায় বাড়ায় কত তুমি কত করতে পারো, বাড়াইতে পারো কমাইতে পারো। তার মানে বাড়ানো এবং কমানোর সাথে তোমার দূরবর্তী যে বস্তু যেটা আছে সেটার উজ্জ্বলতা এবং এই রেজিস্ট্যান্সের এই তোমার তাপমাত্রা বাড়ানো কমানোর কারণে ফিলামেন্টের উজ্জ্বলতা যখন সমান হবে তখন তোমার কত যন্ত্রটা কত অ্যাডজাস্ট হবে। অ্যাডজাস্ট হলে তখন যে তাপমাত্রাটা সেই তাপমাত্রাটা যে ক্যালিব্রেশন কার্ভ সেই ক্যালিব্রেশন কার্ভ থেকে কত তুমি এখানে তাপমাত্রাটা জানতে পারবা। এটা হচ্ছে তোমার হচ্ছে কত এই অপটিক্যাল পাইরোমিটারের কত বর্ণনা।
আমার কিন্তু গল্প শেষ, আমি এখন লাইন বাই লাইন পড়ি নাই, মূল গল্প শেষ। এখন তোমরা যদি বই পড়ো, বই পড়লে তোমাদের এটা সম্পূর্ণ বোঝার কথা। এটা ইঞ্জিনিয়ারিং ফিজিক্স গিয়াসউদ্দিন স্যারের যে বই আছে সেখান থেকে আমি প্যারামিটারটা লিখছি। তোমরা এখন যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, অথবা তোমরা যদি এই জিনিসগুলো পড়ার পরে যদি তোমাদের কোনো প্রশ্ন আসে, যদি না বুঝো কোনো কারণে, তখন তোমরা আমাকে কোনো একটা সময় নক করতে পারো সবাই মিলে, ঠিক আছে? যারা না বুঝো। স্যার তাহলে এই হইলো সিলেবাস শেষ। এখন বলো, কারো কারো কোনো কথা আছে কিনা বলো। হ্যালো, তাহলে আমাদের লেভেল 1 টার্ম 2 শেষ। আমার কাজ একটু বাকি আছে, সেটা হচ্ছে তোমাদেরকে ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দিব, আমি আপলোড করে দিব, আজকে আপলোড করে দিব। আজকে মানে এইবার আজকে মানে আজকে আপলোড করে দিব। অলরেডি স্যার আপনার হচ্ছে মহিউদ্দিন স্যার মানে দুইটা সিটি একটা অ্যাসাইনমেন্ট নিছে, আপনি দুইটা সিটি একটা অ্যাসাইনমেন্ট নিছেন স্যার। প্রত্যেকটা সিটির সাথে একটা তোমার অ্যাসাইনমেন্ট থাকাটা আমাদের বাধ্যতামূলক। তো এটা নিয়ে তোমাদের কোশ্চেন করার কোনো রাইট নেই। তোমরা এই কোশ্চেনটা সবসময় বোকামি করো। আমাদের তোমরা এখানে অনলাইনে যাওয়ার আগে তোমাদের নিয়মটা ছিল যে 4টা সিটি পিডিএফ দিয়ে দিব, এটা দাও। 4টা সিটি এখানে বেস্ট অফ 3 কাউন্ট হবে। অনলাইনে যখন গেছে তখন আমাদেরকে অফিস আমাদেরকে বললো যে অনলাইনে যেহেতু নতুন গেছেন, কোনো কারণে যদি সিটি বা অনলাইন বা বিভিন্ন সমস্যা যদি হয়, মিনিমাম আপনারা 3টা নিয়ে, ম্যাক্সিমামের কথা কিন্তু কোনো বলা নাই। সুতরাং আরেকটা অ্যাসাইনমেন্ট ধারাবাহিকতার স্বার্থে তোমাদেরকে দিতে হবে, এবং অ্যাসাইনমেন্ট গুলো আমি ওই হিট এবং ট্রান্সফার তোমার 1 ডাইমেনশনাল হিট ট্রান্সফারের যে কোশ্চেনটা রাখছি সেই কোশ্চেনটা আমি দিয়ে দিব, আপলোড করে দিব। রেজাল্টটা তৈরি করতে হবে, তার মানে বন্ধের মধ্যে তোমাদের সাথে আমার কন্ট্যাক্টে থাকতে হবে। কারণ লেভেল 1 টার্ম 1 যারা একটা সিটি মিস করছো, আজকে মুভি মিস করছে, তোমাদের এই জেনুইন কেসগুলোর সিটিগুলোকে আমার অ্যারেঞ্জ করতে হবে, রেজাল্টগুলোকে আমার তৈরি করতে হবে। তো তোমরা আমার কন্ট্যাক্টে থাকবে, আর এই বন্ধের মধ্যে তোমরা আমার কন্ট্যাক্টে থাকবে। এই জিনিসগুলো আমি এই লকডাউনের মধ্যে আমি তৈরি করে ফেলতে চাই, কারণ কে কখন মারা যায় এটার কোনো ঠিক নাই বাবা, আর ফেলে রাখা যাবে না জিনিসপত্র, এগুলো শেষ করে ফেলবো। ঠিক আছে, ওকে, খুদা হাফেজ, বাই। স্যার